সবাই শুয়ে খুব আয়েশ করে টিভি দেখছে তুষি। তুষারের মা সন্ধ্যার নাস্তা বানিয়ে দুইজনে খোশ গল্পে মেতে উঠলেন। কথার ফাঁকে নূরজাহান মিষ্টি হেসে বলল, সন্তুষী, তুষার হওয়ার পর থেকেই খুব ইচ্ছে ছিল একটা পিচ্চি মেয়ে আমার ছেলের বউ হবে। তাকে আমি নিজের হাতে সব শেখাবো। আমার মেয়ে হয়ে আসবে সে। তবে তুষি, তোর মতো মিষ্টি হলে মন্দ হবে না, কি বলিস? মামির কথায় লজ্জায় কান দিয়ে ধোয়া বের হলো তুষির। কোনো কথা আসছে না কণ্ঠনালী থেকে। তুষি জানে মামি মজা করছে ওকে নিয়ে। না বোঝার মতো ভান নিয়ে জবাব দেয়, বেশ ভালো তো। তোমার ছেলেকে ক্লাস 5-6 এর মেয়ে দেখে বিয়ে করিয়ে নাও। পিচ্ছি বউও পেলে আবার তখন দেখবে ঢাকা 3 মাস কেন 3 দিনও ঠিক মতো দূরে থাকতে পারবে না। তোমার ছেলে তখন তোমার কোলেই ফিরে আসবে। তুষির কথায় হা হা করে হেসে দিল নূরজাহান। এরপর বলে, আমার কোলে নাকি তুষির? কাকে ছাড়া থাকতে পারবে না? তুষিকে ছাড়া? তাহলে কি বলিস, ভাইজানকে বলবো? তুষির অবস্থা মানকা চিপার মতো। এখানে আর এক মুহূর্ত থাকতে পারছে না সে। মনে হচ্ছে মাটি করে ভেতরে ঢুকে যেতে। এই মা ছেলে দুজনে মিলে শুধু লজ্জা দেওয়ায় ব্যস্ত থাকে। কি পেয়েছে কি তুষিকে? সোফা থেকে উঠে দৌড়ে ঘরে যেতে যেতে উত্তর দেয়। মামি সবসময় এমন কারো ভালো লাগে না। নূরজাহান গলা ফাটিয়ে হাসতে হাসতে নাচেহাল। মিঠে ভীষণ লাজুক, কিছু বললেই নুয়ে পড়ে। তুষার বিকেলেই বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গিয়েছে। এর মধ্যে আজাদ হোসেন রুম থেকে বের হলেন। এভাবে বউকে হাসতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে নূর? পাগল টাগল হলে নাকি? এভাবে হাসছো কেন? পাগল শব্দটা শুনেই হাসি আপনা আপনি থেমে গেল। কপট রাগ দেখিয়ে বলল, কি বললেন? আমি পাগল? আপনি পাগল? আপনার ছেলে তো আস্ত পাগল। আচ্ছা আচ্ছা, যাও, সবাই পাগল, তুমিই শুধু ভালো। এবার বলে হাসছো কেন? তুসি কই, দেখছি না যে। এরপর নূরজাহান তুষির কথা সব খুলে বললেন। তা শুনে হু হা করে দুজনই হেসে উঠল। রুম থেকে তুষি হাসির শব্দ পেয়ে কান চেপে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। না, এসব শোনা যায় না। কি লজ্জা, কি লজ্জা! শুয়ে শুয়ে বিড়বিড় করলো, জঙ্গলি ভূত, বিয়ে করব না তোকে। জীবনটা আমার তেনা বেনা করে দিলি, ছাড়বো না তোকে। রাতের খাবার খেয়ে পড়তে বসলো তুষি। এখনো তুষারের আসার নাম নেই। ইতিমধ্যে নূরজাহান ইচ্ছে মতো ঝাড়ছে তুষারকে, তবুও কোনো কাজ হয়নি। ফোন কলের আওয়াজে বই থেকে মুখ তুলল তুষি। দেখলো আমিনা বেগমের কল রিসিভ করলেই বলল, হ্যালো মা, বলো। কি করিস মা? কেমন কাটছে ওখানে? রাতে খেয়েছিস? আরে মা, আসতে বলো। কয়টার উত্তর দিব? খেয়েছি রাতে, ভালোই লাগছে। তোমাদের কি খবর? আমরা ভালো আছি। শুনলাম তুষার এসেছে। শোন, ভালো মেয়ের মতো থাকবি। তুষার তোর বড়, মুখটা একটু বন্ধ রাখিস। বেয়াদবের মারামারি করিস না, তোর মামি বিরক্ত হবেন। তোকে নিয়ে আমার যত চিন্তা। আমিনা বেগমের কথায় তুষির রাগ আকাশ ছিল। রেগে কটমট করে বলল, শোনো মা, আমি কখনো প্রথমে তার সাথে লাগতে যাই না, বরং তোমার গুণধর ভাতিজা আমার পেছনে লাগে। আমার মতো ভদ্র মেয়েকে দেখলে ওর হাত চুলকায়। সবসময় কিভাবে খ্যাপানো যায় সে আশায় বসে থাকে, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। তুষারকে নিয়ে আজে বাজে বকবি না বলে দিলাম। চুপচাপ ভালো ভালোই 2 দিন থেকে চলে আসবি, ব্যাস। আর পড়াশোনা ঠিক মতো করিস। তুষারকে দেখে কিছু শেখ, কাজে দিবে। রাখলাম আমি। কথা শুনেই ফোন চট করে রেখে দিল তুষি। মেজাজ খারাপ করে দিল এই মা। সব সময় ভাতিজার গুণগান, একটা কথাও বলা যাবে না তাকে নিয়ে। বললেই তেলে বেগুনে ফুঁসে ওঠে। তুষি কিছু না করেও সব সময় দোষী হবে। রাগে দুঃখে বিছানায় গিয়ে শুয়ে পড়ল তুষি। রাত কটা বাজে জানা নেই তুষির। হঠাৎ করে ঘুমের মাঝে অনুভব করলো কেউ গভীর মনোযোগে তার দিকে তাকিয়ে আছে। তড়িৎ গতিতে ঘুম থেকে ছুটে গেল তুষির। চোখ মেলে তাকাতেই দেখতে পেল তার দিকে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুষার ভাই। তখনই দুটি অস্বাভাবিক ঝড় বয়ে গেল। দু হাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো, তবু একচল পরিমাণও তুষার সরল না। শেষে দুষ্টু হেসে তুষির পাশ থেকে কম্বল টেনে নিয়ে পা দুটো ঢাকলো তুষার। এরপর আরাম করে নিজের ঠান্ডা দুপা তুষির পায়ের উপরে উঠিয়ে আরাম করে বসলো। তুষি রাগে গা পা সরাতে গেলেই দুই পায়ে আবারও চাপে ধরলো। মুখটা অসহায়ের মতো করে বলল, তুই যে ঘুমের মাঝেও ফুসফুস করিস, আজে বাজে আমতা আমতা করে কি কি যেন কথা বলিস, তা তো আমার জানা ছিল না। জানিস, আমার খুব কষ্ট হচ্ছে তোর বরের কপাল দেখে। ইস, কি পুরা কপাল তার। তুষি দাঁত কটমট করে বলল,
আমি ঘুমে ফুসফুস করি নাকি ঘুসঘুস করি তাতে তোমার শ্বশুরের কি? হাই রে তুষু, শোন, আমার শ্বশুরেরই তো বড় সমস্যা। তার মেয়ে এভাবে ঘুমের ঘোরে ফুসফুস করবে, দেখা যাবে তোর জামাই বিয়ের রাতেই হার্ট অ্যাটাক করে মারা যাবে। আইজারের কথা, তুমি যে এতক্ষণ বসেছিলে, তোমার তো এখন হার্ট অ্যাটাক করে হসপিটালে থাকার কথা। তবে তুমি এভাবে স্বাভাবিক হয়ে বসে আছো কি করে? ফালতু কথা যত সব। আরে আমি তো স্ট্রং বয়, আমার সাথে তুই সবার তুলনা দিলি। শ্বশুরের মেয়ে, শোন, তোকে সামলাতে আর তোর আজে বাজে সব অভ্যাস শুধুমাত্র আমি মানিয়ে নিয়ে পারবো। মির্জাফর শ্বশুর যে কেন তার ডাইনি মেয়েটাকে দিচ্ছে না তাই বুঝতে পারছি না। তুই কি বুঝতে পারছিস? যাকে তুই বিয়ে করবি তার জীবন 2 দিনে টাইট, সব বদভ্যাস তোর মধ্যেই আছে। তুষারের কথা শুনে তুষি নিজের গালে নিজেই থাপ্পড় দিতে ইচ্ছে করছে, তবুও তুষি শক্ত করে জবাব দেয়। তুমি এত রাতে এই বাজে বকতে এসছো? হ্যাঁ, যাও বলছি, ঘুমোতে দাও। ধুর, কাঁচা ঘুম দিল একদম নষ্ট করে, জঙ্গলি ভূত। জঙ্গলিদের মতো কি আমার 2 হাতের নখ দিয়ে তোকে খামচি দিয়েছি? না করেও যখন দোষী হলাম, তবে আয় দিয়ে দিই কয়টা খামচি। এসব ফালতু কথা বিরক্ত কর। তোর হাতের ওই নখ দিয়ে খামচে দিয়েছিলি না, এখনো দাগ আছে। এই দেখ, কি ভয়ঙ্কর রাক্ষসী বাবা, আসল জঙ্গলি তো তুই। আচ্ছা আয়, তোর কানে কানে একটা জরুরি কথা আছে, এই জন্যই এখানে আসা। বলেই চলে যাচ্ছি। সত্যি তো চলে যাবে? হ্যাঁ রে শালি, 3 সত্যি। তুষি শান্ত হয়ে এগিয়ে ঝুঁকে যায় তুষার সামনে। তুষার শয়তানি হাসি দিয়ে বলে, যা বাবা, তাই বলে ওড়না টোড়না সব রেখে চলে আসবি? অবশ্য এভাবেও দেখতে খারাপ লাগছে না। আমার মতো ভদ্র ছেলেকে তুই ফাঁসাতে চাইছিস, তা বেশ বুঝতে পারছি আমি। ছি ছি তুষু, এই ছিল তোর মনে? তবে এভাবেই সবচেয়ে বেশি হট লাগছে। তুষারের কথায় নিজের দিকে তাকিয়েই চট করে দূরে সরে তুষি। চোখ দুটো বন্ধ করে মনে মনে হাজার গালি দিল তুষারকে। দুঃখে কান্না পেল তার। ইদানিং একটু বেশি লজ্জা দিচ্ছে তুষারের বাচ্চা। তুষি অস্পষ্ট স্বরে শুধালো, তুমি কি যাবে নাকি আমি চিৎকার করব? দাঁড়াও, মামিকে ডাকছি। আমি শয়তানের শয়তান। তুষার অসহায়ের মতো মুখের ভান করে বলল, আহা, সত্যি বললেই রেগে যাস কেন? আয়, কথা আছে। কথাটি বলেই ঘুমাতে যাবে? আমারও ভীষণ ঘুম পাচ্ছে। এই বলে হাই তুলল তুষার। তুষি চুপ করে রইল, কোনোভাবে সে আর কাছে যাবে না। অবশেষে তুষারের তারাই একটু কাছে গেল, না হলে নাকি এই ঘর থেকে এক চুলো নড়বে না ওই বন মানুষ। বলি কি, স্বপ্নেও কি প্রেম টেম করিস নাকি? যেভাবে আমতা আমতা করে যা তা বললি, এসব তোর বাবা জানে নাকি আমি নিজে জানানোর দায়িত্ব নিব? তুমি এত রাতে এসে ফজলামি পেয়েছো? হ্যাঁ, মজা করছো আমার সাথে? যা বলছি, কেন এসছো এই ঘরে? এ মা, রেগে যাস কেন? বউয়ের ঘরে আবার পারমিশন নিয়ে আসতে হয়? এটা তো জানা ছিল না। আচ্ছা, আমাকে শিখা, আর কি কি জানতে হবে বউয়ের কাছে আসতে? তুষারের এসব বাজে কথা আর সহ্য হচ্ছে না তুষির। মন চাচ্ছে গলা টিপে দিতে। আজ তো শয়তানের মূল এই ছেলে, ফাজিলের ফাজিল। আর মা তুষিকে জ্ঞান দেয়। এসব যদি মায়ের চোখে দেখতে পারতো, তবে বুঝতো কত বড় খচ্চর এই তুষার। হুট করে তুষিকে শান্ত হয়ে যেতে দেখে তুষার বুঝলো মেয়েটা ঘুমে চোখ নিভু নিভু হয়ে আসছে। চুপ করে তুষির মুখের দিকে এগিয়ে গালে চুমু খেয়ে নিল। এরপর দুষ্টুমির ছেলে বলল, হ্যাপি নিউ ইয়ার তো সুচন্নি। এই শীতেও তোকে কাছে পেলাম না, কি খারাপ কপাল আমার। আচ্ছা, বয়স বাড়ানোর জন্য কি কোনো যন্ত্র নেই? থাকলে টুস করে তোর বয়স বাড়িয়ে দিতাম আর বিয়ে করে কাছে রাখতাম। তোকে দূরে রেখে আমার আর ভালো লাগে না। তবে শোন, বিয়ের পর খুব বেশি ভালোবাসবো আর আদর দিব, কোনো ছাড়াছাড়ি নাই। আমার ভালোবাসার অনেক পাওয়ার। তোর এই ছোট্ট শরীর মানিয়ে নিতে পারবে তো? খেয়ে নে, একটু মোটা তাজা হ। ধাক্কা দিলেই তো ছিটকে পড়ে যাবি। যাই হোক, ঘুমা এখন। গুড নাইট। এই বলে তুষার একটি তাজা লাল টকটকে গোলাপ তুষির কানের পেছনে খুব যত্নে গুজে দিল। এরপর হনহন করে নিজের রুমে চলে গেল। এদিকে তুষি এখনো রোবটের মতো বসে আছে। এটা কি করে গেল তুষার ভাই? জলজন্ত একটা মেয়েকে এইভাবে একটু একটু করে মারার প্ল্যান করছে। তুষারের কথাগুলো ভাবতেই 2 হাতে মুখ ঢেকে জোরে শ্বাস নিল।
লজ্জায় কথা বেরোচ্ছে না, ঘুম যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। তুষারের মুখ থেকে বউ কথাটি বারবার কানে বাজতে লাগলো। থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে কানের পিঠে গোজা গোলাপটি নাকের সামনে এনে জোরে শ্বাস নিয়ে আস্তে করে বিড়বিড় করলো। বউ, তুষার ভাইয়ের বউ। লজ্জায় নাক গরম হয়ে গেল টুসির। হাতে থাকা গোলাপের দিকে তাকিয়ে এভাবেই পড়ে রইল সে। এই যে কিশোরী জীবনে তুষারের থেকে প্রথম পাওয়া গোলাপ। মনের মাঝে লাল নীল প্রজাপতি উড়ে বেড়ালো সারাক্ষণ। শীতে দুপুরে হালকা মিষ্টি রোদ উঠেছে। তুষি সবে বাথরুম থেকে গোসল করে বের হলো। চুল থেকে টপটপ করে পানি পড়ছে, যার ফলে টাওয়াল দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রেখেছে তুষি। প্রচণ্ড শীতে থরথর করে কাঁপছে সে। ড্রেসিং টেবিলের কাছে বসে হাতে পায়ে প্রসাধনী ব্যবহার করে নিল। আজ আকাশে তেমন সূর্যের তাপ নেই, তাই এই আছে এই নেই মনে হচ্ছে সূর্যি মামা লুকোচুরি খেলছে। তুষি রুম থেকে বের হয়ে নূরজাহানকে উচ্চস্বরে ডেকে উঠল। মামি, ও মামি, আমি একটু ছাদে যাই। রুমে ভীষণ শীত, একদমই টিকতে পারছি না। নূরজাহান নামাজ পড়ে মাত্রই বসেছিলেন। তুষির কথায় তাড়াহুড়ো করে বের হয়ে জবাব দিল, খেয়ে যা, এরপর যত খুশি ছাদে বসে থাকিস। না মামি, এখন একটু খিদে পাইনি, বিশ্বাস করো। তুমি খাও, আমি কিছুক্ষণ পর নিজে নিজেই বেড়ে খাবো। গেলাম আমি। কথা বলেই ছুটল ছাদের উদ্দেশ্যে। ছাদে ভালোই রোদ থাকে, শীতের সময় মিঠা রোদ গায়ে এসে পড়ে। এদিকে নূরজাহান হন্তদন্ত হয়ে বলল, এই দোষী, এখন যাস না, খেতে তো যা। শেষে তুষিকে না আটকাতে পেরে দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়েটা কারও কথা শুনে না, অন্তত নিজের খেয়াল তো নিবি। হতাশ হয়ে খাবার টেবিলে সব গোছগাছ করতে চলে গেল। এর মধ্যে তুষারও বাইরে থেকে এসেই নূরজাহানকে তাড়া দিল, বলল, আম্মু খুব খিদে পেয়েছে, খেতে দাও। খাবার বাড়াই আছে, তুই হাত মুখ ধুয়ে আয়। তুষারের দিক ওদিক চোখ ভুলিয়ে কি যেন খুঁজল। নূরজাহান তুষারকে এভাবে তাকাতে দেখে বলল, তুষিকে খুঁজছিস? ও রুমে নেই, ছাদে গেছে রোদ পোহাতে। তুষার ধরা খেয়ে ঝিও ভয় কামড় দিল। ইস, মা বুঝে ফেলেছে। ছট করে চোখ বন্ধ করলো তুষার। মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, কি যে বলো মা, ওই বিয়াদবকে খুঁজবো? তাও আবার আমি? আমি তো দেখছিলাম কি কি ধরনের রান্না করেছো। হি হি। আচ্ছা, ওই বিয়াদব আর কতদিন এই বাসায় থাকবে? প্রথম দিকে মুচকি মুচকি হাসলেও শেষের কথায় রেগে গেলেন নূরজাহান। খুন্তি নিয়ে দেড়ে এসে বলল, কি বলছিস তুই? তুষি যতদিন ইচ্ছে করে ততদিন থাকবে, তাতে তোর কি? দরকার পড়লে সারা জীবন রেখে দেব। তোর কোনো সমস্যা? যদি সমস্যা হয় নিজেই বাড়ি থেকে বিদায় হোক, ব্যাস। তুষার ঠোঁট ফুলিয়ে বলে, যাক বাবা, এই বাসায় তো মাত্র 3টা রুম, তার মধ্যে একটা তোমার আর বাবার, আর একটা গেস্ট রুম, বাকিটা আমার। এখন তো দেখছি তুষি চুন্নির নজর আমার ঘরের দিকেই। আর কি পারে সে? শুধু আমার সব জিনিসে নজর দেওয়াই ওই চুন্নির কাজ। বাজে কথা রাখ, যদি খাস তাহলে এক্ষুনি আয়, আমি একটু শুভ। আয় হে মেরি আম্মা, শ্বশুরের মেয়ে থাকতে তুমি কষ্ট করবে কেন? দাঁড়াও দেখছি আমি, তুমি বরং রেস্ট নাও। নূরজাহান তুষারের কথা মনে হয় বুঝল না। ভ্রু কুচকে বিস্ময় নিয়ে বলল, শ্বশুরের মেয়েকে মানে তোর বউ? বাবা, আমি তো এখনো তোকে বিয়েই করাই নাই। এই তুষার, তুই কি আবার ঢাকা নিজে নিজেই বিয়ে করে নিলি নাকি? হায় হায় তুষার, এ তুই কি করলি? আমার কথা একবারও ভাবলি না? কষ্টে নূরজাহান কান্না করে দিলেন। তুষার মায়ের এমন কাণ্ডে হাঁ হয়ে গেল। এ কি হলো? সে কি কখনো বলেছে বিয়ে করছি, নাকি উল্টাপাল্টা কিছু বলছে? তবে মা কাঁদছে কেন? বাম হাত কপালে চাপলো হতাশ হয়ে, মনে মনে বলল, ড্রামাবাজ মা, সারাদিন স্টার জলসা আর জি বাংলা দেখলে তো এমনই হবে। দেখো মা, আমি ওই কথা বলিনি, বলেছি যে তুমি রেস্ট নাও, আমি তুষিকে নিয়ে আসছি। বিশ্বাস করো মা, তোমার ছেলে অবিবাহিত, একদম ফুলের মতো পবিত্র। কথা আর বাড়ালো না। তুষার বড় বড় পা ফেলে ছাদের দিকে রওনা হলো। ছাদের চারপাশে খুব মনোযোগ দিয়ে এপাশ ওপাশ দেখছে তুষি। অর্ধেক জুড়েই রয়েছে ফুলের বাগান। সেখানে হরেক রকমের বাহারি ফুলের গাছ, বেলি ফুলের গন্ধে চারপাশটা মম করছে। একটা ফুল ছিঁড়ে গন্ধ শুকতেই তুষারকে ছাদে আসতে দেখলো তুষি। মুখ ভেঙচি কেটে রেলিংয়ের ওপর অন্যদিকে মুখ করে বসে রইল সে। তুষার ওকে এক নজর পা থেকে মাথা পর্যন্ত দেখতেই ওর দিকে চোখ আটকে গেল। গলা খাকারি দিয়ে বলল, মাথায় এভাবে শাকচুন্নির মতো টাওয়েল পেঁচিয়ে রেখেছিস কেন?
তুই কি দিন দুপুরে মানুষ মারতে উঠে পড়ে লেগেছিস নাকি? এভাবে দেখতে তোকে কি বিশ্রী লাগছে জানিস? কোনো মানুষ দেখা মাত্রই জ্ঞান হারাবে। তুষারের কথায় মেজাজ খারাপ হয়ে গেল তুষির। দাঁতে দাঁত চেপে বলল, তাতে তোমার কি? হুম, আমার যেভাবে ইচ্ছে সেভাবে থাকবো। তুমি কোনো কথা বলতে আসবে না। জ্ঞান হারাবে না, মরে যাবে, এসব জেনে আমি কি করব? তুষার অসহায়ের মতো করে জবাব দেয়। বোকা মেয়ে, ওসব বুঝবি না তুই। বয়স কম, এর জন্যই কম বয়সের মেয়ের সাথে তর্ক করে মজা নেই। এরা বুঝে কম, চিল্লাই বেশি। কথাগুলো শুনেই তুষি রেগে গেল। এই মেয়েটা কোন কথা থেকে কোন কথায় গেল? শালা বলদ লোক। পুনরায় তুষার বলল, এদিকে আয় দেখি। মাথা মুছে দেই। ঠান্ডা লাগলে তখন তো ঠিকই তোর রাজাকার বাবার কাছে নালিশ করবি। আমরা তোকে ঠান্ডা পানিতে চুবিয়ে চুবিয়ে অসুস্থ করে দিয়েছি। না বাবা, এত রিস্ক নিতে পারবো না। তোর মতো ভয়ঙ্কর মহিলার পেটে পেটে অনেক কুবুদ্ধি। আমাদের মতো ভুলাভালা মানুষদের ফাঁসানোই তোর বড় কাজ। তুষি যত পড়ছে রাগ নিয়ন্ত্রণ করছে, কিন্তু মনে হচ্ছে এই বুঝি বোম এখানেই ফেটে যাবে। এই তুষার হতছাড়া আর কতভাবে তাকে শুনিয়ে শান্তি পাবে কে জানে। এসব ভেবেই ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার কষ্ট করতে হবে না তুষার ভাই, আমি পারবো। নিজের চুল নিজেই ভালো মতো মুছে নিচ্ছি। তুষি কথাটি বলেই টাওয়াল খুলতেই ধপ করে নিজের হাত নিয়ে নিল তুষার। মাথা জুড়ে চাটি মেরে বলল, ডাইনি, কেউ কি নিজের চুল নিজে মুছতে পারে? সবাই পারলেও তুই পারবি না, কোনো দিনও না। তবে এতক্ষণ তোর চুল শুকিয়েই যেত। আমার থেকে শিখ কিভাবে মুছতে হয়। টাওয়াল হাতে আবার ফাইজলামি ছলে বলে উঠল তুষার। মুছে দেওয়ার সময় যদি দেখি নড়াচড়া করছিস, তবে মাইর হবে, তাও গালে 2টা। শুনেছি একটা দিলে বিয়ে হয় না। তখন যদি আমাকে সারা জীবন চিরকুমার থাকতে হয়, তাহলে উপায়? বেয়াদব, তোর তো কিছু হবে না, সব লস শুধু আমার। জানিস বাংলাদেশে কত ক্ষতি হবে? এদিকে আমার বংশ হয়ে যাবে নির্বংশ। না বাপু, আমার অনেক অনেক বাচ্চা চাই, কত স্বপ্ন আমার। এসব তো তুই এক নিমিষে শেষ করতে পারিস না। বউ আমার জামাই পাবে না, বেচারা বাচ্চা কখনো বাবা ডাক দিতেই পাবে না। এদিকে বউয়ের আদরের অভাবে অচিরেই আমি অক্কা পাবো। 2 চোখে নিজের ভয়াবহ ক্ষতি আমি দেখতে পাচ্ছি। এরপর নিজ হাতে তুষিকে ঘুরিয়ে চারপাশ সুন্দর করে মুছিয়ে দিল। তুষার এক দৃষ্টিতে তাকিয়ে তুষির দিকে। খোলা চুলে কি স্নিগ্ধ লাগছে। মেয়েটার প্রতি বারবার প্রেমে পড়তে বাধ্য হয় তুষার। ওর এই মুহূর্ত মনে হচ্ছে এর থেকে আনন্দের কাজ আর একটাও নেই। প্রতিদিন যদি এই কাজ কেউ করতে দেয় তবুও কখনো ক্লান্তি আসবে না। একদিকে তুষি ফালতু কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। বন মানুষ কি শুধুমাত্র চুল মুছতে সেই বাচ্চা পর্যন্ত নিয়ে গেল? তুষি মনে হচ্ছে মাথা গোল গোল করে ঘুরছে। মনে মনে তুষারের 14 গোষ্ঠী উদ্ধার করলো সে। তুষির চুলে নাক ডুবিয়ে শ্বাস নিয়ে মুচকি হেসে বলল, ওয়াথু, কি বৃষ্টি গন্ধ আসছে তোর মাথা থেকে। মনে হচ্ছে সব পচা ডিম তোর মাথায় কেউ ফাটিয়ে দিয়েছে। দূরে যা, দূরে যা। ছি ছি, আমার নাকটাই শেষ। এই কথাটি বলেই চট করে দূরে সরে গেল তুষার। তুষির রাগে গজগজ করতে করতে জবাব দেয়, বন মানুষের ঘরের বন মানুষ, ফাজলামি করো। একটু আগেই শ্যাম্পু করে আসলাম, কি সুন্দর সুগন্ধি। আর তুমি বলছো বিশ্রী গন্ধ, আসলে তোমার নাকই বিশ্রী। জঙ্গলিদের নাক তো এমনই থাকবে। তুষার মনে মনে হেসে উঠল। তুষিকে রাগিয়ে বেশ মজা পাওয়া যায়, বলল, এখন তো আমার নাকেরই সমস্যা। দিন দিন কত কি শুনবো। এই সুগন্ধি নিয়ে ভুলেও তুই বাইরে বের হবি না। বিশ্বাস কর, ওই দিন তাহলে রাস্তায় কেউ জ্যান্তই পাওয়া যাবে না। তুষি রেগে মেগে ওভাবেই দাঁড়িয়ে থাকলো। ওকে চুপ থাকতে দেখে তুষার ক্ষীণ হয়ে বলল, তুই যেভাবে আছিস ওভাবেই দাঁড়া। এখন আমি তোর কাকের বাসার মতো চুলগুলো বেঁধে দেই। এভাবেই নিচে যাওয়া যাবে না। হয়তো তোর উপর পেতনি ভর করবে, আমার হবে জ্বালা। শেষে কিনা ভয়ঙ্কর পেতনি আমার বউ হবে। না না, এ হতে পারে না। তুষি বিরক্তে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। যদি কেউ ছাদে এসে পড়ে তখন কি হবে? এই জঙ্গলি ভূত এক মুহূর্ত শান্তি দেবে না, সেটা তুষি জানে। তাই বলে ছাদে ইচ্ছে করে ছাদ থেকে এক লাফে টুপ করে নিচে পড়ে যেতে, তাহলে একটু হলেও শান্তি পাওয়া যেত। চুল বাঁধার সময় বাঁধলো আরেক বিপত্তি। কোনোভাবেই তুষার ঠিক মতো চুল বাঁধতে পারছে না। তা দেখে তুষি খিলখিল করে হাসছে। তুষার দিল এক ধমক।
তবুও তুষির হাসি থামার নাম নেই। রেগে মেগে তুষার চুল আচ্ছা মতো টেনে ধরলো তুষি। 32টা দাঁত বের করে ক্রমাগত হেসে যাচ্ছে। শেষে তুষিকে না থামাতে পেরে তুষার ছাদের মেঝেতে ধপ করে বসে কাঁদো কাঁদো ভাব নিয়ে বলল, এভাবে হাসিসটা তুষচন্নি, আমার বুকে ভীষণ ব্যথা হয়, নিঃশ্বাস নিতে পারি না, আমার হার্টবিট ফাস্ট হচ্ছে। এই দেখ, মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক করে ফেলবো। সব দোষ তোর। মরার আগে সবাইকে বলে যাব এক শাকচুন্নির ভয়ঙ্কর হাসিতে অবুঝ নাদান ছেলের মৃত্যু। তুষির হাসি থেমে তৎক্ষণাৎ সারা মুখে লজ্জা এসে ভিড় করলো ছাদে। আর দেরি না করে তরতর করে সিঁড়ি দিয়ে পা বাড়ালো। মনে মনে বলল, আস্ত বন মানুষ একটা। সময়টা তখন সন্ধ্যা নামার আগ মুহূর্ত। আকাশে লালাভায় চারপাশে স্নিগ্ধ শান্তি বিরাজ করছে। ফুরফুরে বাতাস বইছে। পার্কের একটি পুরনো কাঠের বেঞ্চে বসে আছে মিরাজ। প্রায় 30 মিনিট হলো রাফসার জন্য অপেক্ষা করছে সে। শুধুমাত্র এই পার্কের গাছে রাস্তা পুরনো, রং উঠে যাওয়ায় বেঞ্চে যাতে শত শত যুগলের ভালোবাসা ও বিচ্ছেদ গল্প। কখনো বা প্রেমিকার লজ্জাময় মুখ আর প্রেমিকের দুষ্টু হাসি, বেকার প্রেমিকের 10 টাকার ঝালমুড়ি, অথবা এক মুঠো বাদাম। এসব গল্পই তারা যে সাক্ষী হয়ে থাকবে চিরকাল। কাল রাতেই মিরাজ বলে রেখেছে যে করেই হোক আজ বিকেলে দেখা করা চাই। তবুও প্রথমে রাফসা গাইগুই করছিল, কোনোভাবেই আলাদা যে দেখা করতে পারবে না। মিরাজও হাল ছাড়েনি। অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে রাজি করানোর জন্য। শেষে অবশ্য কাজ হলো। রাফসা তবুও এক শর্ত, 20 মিনিটের বেশি সে থাকবে না। গুনে গুনে 35 মিনিট পর রাফসা এসে ধপ করে বসে পড়ল মিরাজের দিকে। এক নজর দেখে চোখ সরিয়ে সামনের দিঘির পানি মুগ্ধ দৃষ্টিতে তাকালো। 3-4টে নৌকো ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে কয়েকটা যুগলবন্দি হয়ে ভালোবাসা বিনিময় করছে। কি মিষ্টি এই দৃশ্য! ওইদিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল মিরাজের দিকে। কিসের জন্য এত আয়োজন করে ডেকে আনলি, জানতে পারি? এমনি ভাবলাম তোর সাথে সময় কাটানো যাক। ব্যবসা এবার ওর দিকে সরাসরি পাশ ফিরে তাকালো। চোখের দিকে পলকহীনভাবে তাকিয়ে শুধালো, এতটুকুই, আর কিছু না? না, আর কি, আসলে মনে পড়ছে না। ব্যবসা হতাশ হলো। চোখ সরিয়ে আবার সামনে দৃষ্টি জোড়া নিবদ্ধ করলো। মিরাজ বলছিল বোকামি করে ফেলেছে। তৎক্ষণাৎ জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে স্বাভাবিক হয়ে আবার বলল, ও হ্যাঁ, মনে পড়েছে। বলছিলাম যে কয়েকদিন আগে যে বইটা দিয়েছিলাম পড়েছিলি, কেমন বইটা? ভালো, খুব ভালো। রাবসা নির্বিকার জবাব। এহেন কথায় মিরাজ একটু মনে জোর পেলে বলল, সত্যি পড়েছিস? 50 পৃষ্ঠায় কিছু লেখা ছিল, দেখেছিস? কি দেখবো, বইয়ে কি কিছু থাকার কথা ছিল? কথাটি শুনে মিরাজের মুখ কালো হয়ে গেল। মনে হচ্ছে গলা ফাটিয়ে কাঁদতে। তার মানে কি চিরকুটটা লাইব্রেরিতেই পড়ে আছে, যার জন্য সারা রাত কাপা হাতে এক করে 10 পৃষ্ঠা লিখলো মন মতো হয়নি বলে। আবার লিখেছে সে পড়তেই পারলো না। ওই দিন কি হয়েছিল মিরাজের কে জানে। সুন্দর হাতের লেখা হওয়া সত্ত্বেও মনে হতো এমন জঘন্য লেখা কারোরই না হয় না। খুব কষ্টে গুটি গুটি অক্ষরে এক পেজে মনের কথা খুব যত্নে লিখেছিল। মুখে যা বলা যায় এর জন্যই তো কাগজে লেখা। কষ্ট মিরাজের বুক ফেটে যাচ্ছে। মন খারাপ করে সেখানেই বসে রইল। সে এদিকে ইচ্ছে করেই মিথ্যে বলল রাফসা। ওইদিকে বাসায় যাওয়ার পরই এক বাসায় পুরো বই পড়ার সময় সাদা একটা খাম দেখতে পায়। কাগজে ভাঁজ খুলতেই খুব যত্নে লেখা মসৃণ কয়েক লাইনের শব্দ। আমার শ্যামকন্যা। চিঠি কিভাবে লিখতে হয় তা আমি জানি না, শুধু জানি শেষ বয়সে যখন ভয়াবহ জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে থাকবো, তখন এক রাফসা আমার মাথার পাশে বসে কাঁদবে, বাম হাতের উল্টো পিঠে চোখ মুছে আবার আমার কপালে জলপট্টি দেওয়ায় মনোযোগ দেবে। কোনো এক সন্ধ্যায় হুট করে অফিস থেকে আসার পর আমার রাফসা তড়িৎ গতিতে আমার গরমে ঘামা গায়ে লেপটে যাওয়া শার্টের বৃষ্টিগন্ধ সব উপেক্ষা করে বুকে জড়িয়ে ধরবে। আমি তখন জোর গলায় বকুনি দেব। রাফসা খেলখেলিয়ে হেসে আরও শক্ত করে জড়িয়ে ধরবে। আচ্ছা শোন, এসব ভাবনা তুই একমাত্র পারিস পূরণ করতে। আমি বন্ধু হিসেবে এটুকু আবদার তো করতেই পারি। বন্ধুর জন্য নাকি সবাই জীবন বাজিয়েও রাখতে পারে, তুই না হয়তো জীবনটা সারা জীবনের জন্য দিয়ে দে। বিশ্বাস কর, আমি খুব যত্ন করে রাখবো পুষ্পফুল। জানিস আমি না তোর কাছে ভীষণ ভীতু। 5 থেকে 7টা লোকের মতো সামনে ভালোবাসি বলতে পারি না, প্রকাশও করতে পারি না। শুধু 1000বার বলতে চাই, বিয়ে করবি আমায়?
ইতি তোর ব্যক্তিগত আহাম্মক। পুরোটা পড়তেই মুখে হাসি ফুটে ওঠে। চিঠিটা দেখলে যে কেউই বলবে সারা রাত জেগে ভালোবাসার মানুষের জন্য মন উজাড় করা কথাগুলো গুটি কয়েক অক্ষরে লেখা। ওই দিনের থেকেই মনের মাঝে একটু একটু করে ভালো লাগা হয়েছে মিরাজের প্রতি। রাতে ঘুমানো যাওয়ার আগে প্রতিদিন বহুবার সে চিরকুট পড়ে, তবে ঘুমাতে চায়। রাফসার একসময় এসব কথা ভাবতেই বিরক্ত মনে হচ্ছে। এখন ওই নীল দিঘিতে গিয়ে ঝাঁপ দিতে পারলে শান্তি পেত। আহাম্মক, ভালোবাসি সেটা বলতে এত ভয় কেন তোর? সোজাসাপটা ভালোবাসি বললেই তো হয়। তা না, কি ছাইপাশ বলার জন্য সে আমাকে এখানে ডেকে এনেছে। ফোন করে বলা যেত না? অনেকটা সময় পর রাফসা ওর দিকে তাকিয়ে দেখে মন খারাপ করে বসে আছে নীরবে, শুধু বাকি বাচ্চাদের মতো চিৎকার করে কান্নাকাটি করা। মিরাজের মুখ থেকে কথা বের করার জন্য বলল, কি ছিল বইয়ে? বললে বল, না হলে উঠলাম, মাথা ব্যথা করছে, বাসায় যাব। কিছু না, থাক ওসব কথা। আগে বল, মাথা কি অনেক ব্যথা করছে? চল এখনই বাসায় দিয়ে আসি। আগে বলবি না আমাকে? তাহলে তো আসতেই মানা করতাম। এরপর দুজনে উঠে যখন রাস্তায় আসলো, রাফসা দেখতে পেল ঝালমুড়ি বিক্রি করছে একটা ছেলে। মিরাজকে রাস্তায় দাঁড় করিয়ে দৌড়ে গিয়ে ঝালমুড়ি নিয়ে আসলো। সব ঝালমুড়ি নিজে একা একা খেলো। মিরাজ এমন কাণ্ড দেখে বেশ বুঝতে পারছে সে ইচ্ছে করেই এমন করলো। নিজের প্রতি হাজারটা গালি দিয়ে তবে রিকশায় উঠলো মিরাজ। সব অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তেই রাফসা নাম মানুষটার সামনে থাকলেই কী করা উচিত কিছুই বুঝতে পারে না। সব থতমত ভাব হয়ে যায়। এদিকে রাফসা মনে মনে হাজারবার আওড়ালো, আহাম্মকের আহাম্মক, এক মুঠ যে বাদাম কিনে দিবি তাও বুঝিস না, গাধা। মেয়েরা কিসে ইমপ্রেস হয় সব কি তোকে আমি শিখিয়ে দেব? একটু 20 টাকার গোলাপও তো আনতে পারতি, হতচ্ছাড়া বলদ। কেন যে আসতে গেলাম এই বলদের কথায়? সারা রাত ভেবেছিলাম কি, আর হলো কি? মেজাজটাই চটে গেল। ভাবলাম কিছু বলবে, কিন্তু না, আজও ফলাফল শূন্য। প্রেমপত্র লেখার সময় মনে মনে হয় খই ফুটছিল, তাই না? তুষার নামে উকি দিয়ে দেখলো তুষি পড়ার টেবিলে 2 হাত ছাড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। পাশে অবহেলায় বইগুলো খোলা অবস্থা ওভাবেই পড়ে আছে। তুষার কিছুক্ষণ দরজার বাইরে তুষির কাণ্ড দেখলো। মাঝে মাঝে মশার কামড়ে নড়ে চড়ে আবার গভীর নিদ্রায় তলিয়ে যায়। তুষার নিজে নিজে হেসে নিয়ে অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে গম্ভীর হয়ে বলল, কিরে চুন্নি, পড়ার সময় কেউ ওইভাবে ঢুসে ঢুসে ঘুমায়? অবশ্য তোর দ্বারা সব কিছুই সম্ভব। পড়া চুন্নি কোথাকার। আসলে ভেবে দেখলে তোর চুন্নি নাম অনেক কিছুতে যায়, যেমন পড়া চুন্নি, কাজ চুন্নি, মন চুন্নি। এ তো দেখি বিরাট সমস্যা। এতগুলো কথা শুনে তুষি হালকা নড়ে আবার পড়ে উঠল। ওকে উঠতে না দেখে তুষার শয়তানি হাসি দিয়ে তুষির বাহু হালকা ধাক্কা দিতে দিতে উচ্চস্বরে বলে, তুষি ওঠ, দেখ তোর চুলে তেলাপোকা। ওঠ ওঠ, গেল রে, তেলাপোকাটা একেবারে তোর নাকের ভেতরে ঢুকে গেল। তুষি ভয়ে ধরফর করে উঠে জোরে এক চিল্লানি দেয়। ভয়ে তুষারের মনে হচ্ছে কখন ভিতর থেকে কলিজা বেরিয়ে আসবে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চেয়ার থেকে তড়িৎ গতিতে উঠে তুষারকে শক্ত করে জড়িয়ে ধরে ভয়ার্ত স্বরে বলল, বাবা বাঁচাও তো তুষার ভাই। কোথায় তেলাপোকা? মরে গেলাম তুষার ভাই, ফেলে দাও প্লিজ, আমাকে বাঁচাও। এই বলে তুষারের বুকের মাঝে গুটিসুটি মেরে পড়ে রইল। ভয়ে গলা শুকিয়ে এসেছে। উচ্চস্বরে কান্না করে দিল। তুষার কখনো ভাবেনি তুষি এতটা ভয় পাবে। আর জড়িয়ে ধরা তো দূরের কথা, এই প্রথম এমন স্পর্শ বুকের ভেতর মনে হচ্ছে ধুরুম ধারুম শব্দে হাতুড়ি পেটাচ্ছে। মনের মাঝে ভালো লাগার শিহরণ বয়ে গেল। এই যে হৃদয়ের চৈত্রের খরার মতো এক পশলা বৃষ্টি বড় একটা দম নিয়ে তুষারও নিজের 2 হাতের বাঁধন শক্ত করল। দেখে মনে পড়ছে নিজের ভেতরেই ঢুকিয়ে ফেলতে তুষিকে। চুলে পরপর 2 বার টুক করে ঠোঁট ছুঁয়ে গাঢ় চুল খেয়ে ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ বাঁচাবো। আমি না বাঁচালে কে বাঁচাবে বলতো? টুসু শোন, তুই এইভাবেই আমাকে ধরে রাখ। আমি দেখছি দুষ্টু তেলাপোকাটা কোথায় গেল। এত বড় সাহস টুসুর গায়ে টাচ করে। তুই কোনো চিন্তা করিস না, ওই বদ তেলাপোকাকে আমি নিজেই উচিত শিক্ষা দিব। শ্বশুরের মেয়েকে শুধু আমি টাচ করবো, আর কেউ মাঝখানে আসলেই সোজা উপরে। তো সেইভাবে ধরে রেখে হু হু করে কেঁদে যাচ্ছে। ওর মনে হচ্ছে তুষার থাকলে কোনো ভয় নেই। এই সেই
একমাত্র স্থান যেভাবে খুব নিশ্চিন্তে থাকা যায়। চোখের পানি নাকের পানিতে তুষারের শার্ট এরকম ভিজে একাকার। জোর করে নাক টানছে আর তুষারের বুকে চোখ নাক মুছছে। তুষার নাক কুচকালো, মনে মনে বলল, শালি, একটু ভালোভাবে থাকবি তা না, রোমান্টিক মোমেন্টে সব অকাজ করিস। আনরোমান্টিক মহিলা, কী সব অসভ্যতা করছিস। আমার নতুন শার্ট দিলি একদম নষ্ট করে। নড়াচড়া করিস না তুষু, নড়লেই খপ করে তোর জামার ভিতরে ঢুকে যাবে। তুই বরং চুপচাপ আমাকে জড়িয়ে ধরে রাখ। না তুষার ভাই, এসব বলো না, তুমি ফেলে দাও, আমার খুব ভয় করছে। হ্যাঁ, আমি তো তোর কাজের লোক, কামলা পেয়েছিস বিনে পয়সায়। এরপর তুষার ওর মাথায় থুতনি ঠেকিয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল। অনেক সময় পর তুষির কান্না থেমে গেল। এরপর বলল, তুষার ভাই এখনো যায়নি? তুষিকে বোকা বানাতে পেরে উচ্চস্বরে হেসে দিল, বলল, কেমন দিলাম তুষু চন্নি, দেখলি কিভাবে বোকা বানাতে হয়? তোকে বানানো তো আরও সহজ, কারণ তোর মাথায় ঘিলুটিলু কিচ্ছু নেই। কথাটি শুনেই মাথা তুলে বুঝলো তুষি একদম তুষারের বুকের মাঝে লেপ্টে আছে। যখন একদম বুঝে ফেলেছে সবকিছুর মূলে ওই বন মানুষের, বুকে কিল ঘুষি দিতে দিতে সরে যেতে নিলেই তুষার শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারল না। রাগে দুঃখে তুষারের গলা বারবার নিজের নখদের দংশনে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। মুহূর্তে তুষারের গলার কয়েক পাশে লাল বর্ণ ধারণ করলো। তুষার চোখ বন্ধ করে ব্যথা সংযত করে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল তুষিকে। এরপর চেঁচিয়ে বলল, এটা কি করলি তুই? মাথা খারাপ হয়ে গেছে? বাইরে গেলে এখন লোকে কি বলবে? আমার ইজ্জত সব লুট করে নিলি লুচু তুসু। প্রথমে তো তেলাপোকার বাহানায় আমাকে কিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলি। ছি ছি তুসু, এই ছিল তোর মনে? একদম কথা বলি আয়নায় ভালোভাবে গলা দেখতে দেখতে নেকা কান্না করে আবার বলে, কান খুলে শুনে রাখ তুসু, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। দিলি একদম আমার সর্বনাশ করে। এখন আমি বাইরে মুখ দেখাবো কিভাবে? এর জন্যই বারবার বলি দূরে থাক দূরে থাক। তুই খুব ভয়ঙ্কর মহিলা। আজ আবার প্রমাণিত হলো। সবাই এখন বলবে এক ভয়ঙ্কর মহিলার হাতে ছোট্ট অবুঝ বালকের ইজ্জত লুটপাট হলো। নাটকের গোডাউন, তুমি পড়াশোনা করছো কেন? নাটক করতে পারো না? যা করেছি বেশ করেছি। আমাকে ভয় দেখালে কেন? আমি কি তোমার পাকা ধানে মই দিয়েছি? শয়তানের শয়তান, আস্ত চিবিয়ে খাবো আমি। রাক্ষসী ইজ্জত খেয়েছিস, তাতে মন ভরেনি, এখন আবার মাংস খেতে চাস? বিয়ের আগে এসব করলে পাপ হবে পাপ। তুষির গা পিত্তি চলে যাচ্ছে। রাগে গজগজ করতে করতে বলে, আর এক সেকেন্ড যদি এই রুমে দেখেছি, তোমার আজকে খবর আছে। কয়টার খবর? দেখ, এমনিতেই টি শার্টের দফা রফা করে দিয়েছিস। ভদ্রমহিলার মতো কালকে ধুয়ে দিবি। ছি তুষি, শেষে কিনা তোর বাচ্চাদের মতো নাকের পানি পড়ে। কথা বলে থুথু ফেলে বেশি নেয়। তুষির আগের কাণ্ডতে যে কি পরিমাণ লজ্জা করেছে তার উপর খেপাচ্ছে এই বন মানুষ। তবু এক বিন্দু বুঝতে দিবে না তুষারকে। কপট রাগ দেখিয়ে বলল, তুমি কি যাবে নাকি তোমার মাথা আজ আমি ফাটিয়ে দিব, জঙ্গলি ভূত। আহা, রাজাকারের বংশধরকে নিয়ে বিশ্বাস নেই, চলে যাচ্ছি। তার আগে একটা কথা শোন। কথা বলেই আবার খুব নিকটে গেল তুষারের। পকেট থেকে ছোট্ট একটা টিপ বের করে টুস করে পরিয়ে দিল। এরপর বলল, আবার বলছি সন্তোষু, বিয়ের আগে তুই আমার দেহ পেলেও মন পাবি না, তবে বিয়ের পর দেহ মন দুটোই তোর। বাই, গুড নাইট। এরপর তুষার শান্ত ভঙ্গিতেই নিজের রুমে চলে গেল। এই কথায় কি যে ছিল তুষির জানা নেই। কিছুক্ষণ আগে জড়িয়ে ধরা তুষার ভাইয়ের থেকে যত্নে পরিয়ে দেওয়া টিপ, এতক্ষণে দুষ্টু কথা এসব এখনো নিজের চোখে ও কার্নিশে পাচ্ছে। কপালের মাঝে বরাবর যত্নে পরিয়ে দেওয়া টিপটা সামনে এনে গাঢ় চুমু খেলো। নিজের কাছে এই দিন পর্যন্ত কিছু তুষার দিয়েছে এসব জিনিস যত্নে করে রেখে দিয়েছে সে। টিপটাও খুব যত্নে রেখে দিল। খুশিতে মনে হচ্ছে পাগল হয়ে যাবে আজ। পা যেন আজ থমকে গিয়েছে। বিছানায় গিয়ে বসারও এক বিন্দু শক্তি পাচ্ছে না তুষি। মনের মাঝে ভয়ঙ্কর এক অসুখ ধরা দিচ্ছে। ভালো লাগায় শান্তির ঘুম আসছে। মনে হচ্ছে বুকের বাঁ পাশে ভয়াবহ এক অসুখ শুরু হয়েছে। এটা শুধু তুষার ভাই নিজেই সারাতে পারবে।
ইস কেমন মাথাটা ঝিমঝিম করছে। ধপ করে মেঝেতে বসে কাপা কণ্ঠে বলে উঠল তুষি। দিন দিন এত কেন রোমান্টিক হচ্ছ তুষার ভাই? আমার ছোট মন যে এত বড় কাণ্ড কারখানা আর নিতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি মরে গেলাম। বুকের মাঝে মস্ত বড় অসুখ ধরা দিচ্ছে। পাখিদের মতো এদেশ ওদেশ উড়ে বেড়াতে ইচ্ছা করছে। আমার মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে তুষার ভাই এতটা ভয়ঙ্কর অসুখে না ফেললেও পারতে। এখন যে আমার মনকে শান্ত রাখা খুব কষ্ট হয়ে যাবে। এর জন্য সবচেয়ে দায়ী তুমি তুষার ভাই, তুমি। তোমাকে বারবার ছুঁয়ে দিলে এরপর থেকে আমাকে আর দোষ দিতে পারবে না বলে দিলাম। ভালো লাগায় চারপাশ তুষির মানে সুন্দর হলো, অনেক সুন্দর। জানালার ময়লা পর্দাগুলোকেও তুষি পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস মনে হলো। সারা রাত অজানা এক সুখে ঢেউ খেলে গেল মানে। তুষি ভাবতে ভাবতে রাত পার করলো। তুষারকে পাওয়ার একটু একটু ইচ্ছে মনে দোলা দিচ্ছে যে। খুব কাকডাকা ভরে ঘুম থেকে উঠেই রান্না শুরু করে দিয়েছিল নূরজাহান। আজাদ হোসেন বেলকনিতে বসে খুব আরাম করে চা পান করছে আর খবরের কাগজ পড়ছেন। দিনটি শুক্রবার হওয়ায় অফিসে যাওয়ার তাড়া নেই। তুষি তুষারের ঘুম ভাঙায় এখনো নাম নেই। নাস্তা হওয়ার পর তারা উঠে শুধু নাস্তা করে। নূরজাহান ব্যস্ত হয়ে সব রান্না শেষ করছে। কাল রাতেই তুষারের খালামণিকে আসতে বলেছেন তিনি। বোনের জন্য অনেকদিন ধরেই মন পড়ছে তার। তুষারের খালা, নানু আর দুই বোন আসবে আজ। বাড়িটা সব সময় মানুষের জন্য হাহাকার করে। সবাইকে পেয়ে বাড়ি হয়ে উঠবে জাঁকজমক। এই নিয়ে নূরজাহানের খুশির শেষ নেই। মা বোনের জন্য যা যা পারছে সব নিজে রান্না করছে। দেখে যে কেউ বলবে আজ মনে হয় আরো 5 বছর কমে গেছে তার। ছোট মেয়ের মতো দৌড়ে এসব কাজ করে শেষ করে দিচ্ছে তিনি। তুষি উঠে ড্রয়িং রুমে এসে দেখলো ব্যাপক আয়োজন চলছে। আজাদ হোসেন চা খেতে খেতে জিজ্ঞেস করলো, তুসি আম্মু ঠিকমতো ঘুমোয়েছে? তুষি টিভির রিমোট হাতে নিতে নিতে জবাব দিল, হয়েছে মানে? একেবারে জম্পেশ ঘুম দিয়েছি, এক ঘুমেই রাত শেষ। বলে খিলখিল করে হেসে উঠল তুষি। আজাদ হোসেন ওর ভাগ্নির কথাই হেসে এরপর বলে, তা চারপাশে তাকিয়ে কি বুঝলে? বলো তো আজ এত আয়োজন কেন? মামা, আজ আর তোমাকে মামি পাত্তাই দেবে না, দেখে নিও। দেখছো তো প্রতিদিন সকালে আমাকে ডেকে তোলে, আজ কোনো খবরই নাই। তা ঠিক বলেছিস। নিজের বাসা থেকে মানুষ আসলে তোর মামের এভাবে জোর বেড়ে যায়, তখন আর আমাদের চেনেই না। এই কথা বলেই আজাদ আর তুষি উচ্চস্বরে হেসে দেয়। নূরজাহান তখন রান্নাঘর থেকে একটু উকি দিয়ে বলে, কি ব্যাপার, এত কি নিয়ে হাসা হচ্ছে মামা ভাগ্নির? আমাকে রেখেই আড্ডা দেওয়া হচ্ছে? আয় তো তুষি, তুই আমার কাছে আয়, হাতে হাতে সাহায্য কর আর কথাও বলি। তোর মামার সাথে অনেক কথা হয়েছে, এবার আমার পাশে আয়। তুষি উঠতে উঠতেই আজাদ হোসেনের উদ্দেশ্যে বলে, দেখছো মামা, মামির আর তর সইছে না, তুমি থাকো, আমি আসছি। তুষি এগিয়ে দেখলো প্রায় সব রান্নায় শেষের দিকে। তখন সে শুধু চামচ নিয়ে মাংসগুলো নাড়াচাড়া করতে লাগলো। এদিকে তুষার উঠে রান্নাঘরে প্রবেশ করে দেখলো তুষি কাজ করছে। অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে গেল সে। এরপর চোখ বড় বড় করলো। আম্মা, ও আম্মা, আজ কোন দিকে সূর্য উঠেছে আম্মা? নাকি আমি চোখে কম দেখছি? রান্নাঘরে কি সকাল সকাল পেতনি ঢুকেছে? আমি যা দেখছি এটা ইহকালেও সম্ভব না। আজই আমি চোখের ডাক্তারের কাছে যাব। সর্বনাশ, বয়স আমার 25 হলো না, এখনই চোখে দেখি না। এভাবে চললে তো কেউ বউ দিব না আম্মা। তুষি এক মনে রান্নায় মনোযোগ দেওয়ায় হঠাৎ তুষারের কথা খানিকটা হকচকিয়ে গেল। কাছামাছা করে সাইডে দাঁড়িয়ে তুষারকে জায়গা করে দিল। তুষার একদম তুষির দিকেই দৃষ্টি নিক্ষেপ করে আছে। এইভাবে তুষিকে দূরে যেতে দেখলে ওর দিকে ডান হাত বাড়িয়ে দিতে দিতে আবারও বলে উঠল, এই বেয়াদব মহিলা হাতে একটা চিমটি কাটতো। ভাই, আমার নিজের 2 চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। আয় আয়, জলদি আয়। তুষি, এই সুযোগ হাতছাড়া করিস না মা। নিজেই যখন বলছে, দে ইচ্ছে মতো চিমটি কেটে, কোনো ছাড়াছাড়ি নেই। তুষির অবস্থা নাজেহাল। মামি আর তার ছেলে এখন পেয়েছে লজ্জা দিতে। কেউ কারো থেকে কম না। তুষারের দিকে তাকিয়ে চোখ গরম করে তাকালো। এর মনে হলো জঙ্গলি ভূত, একা শুধু পাই তোকে, সবকিছু শোধ তুলবো। তারপর সুযোগ মতো তুষারের হাতে জোরে চিমটি কেটে হুড়মুড় করে নিচের রুমে দরজা আটকে হাত ছেড়ে বাঁচলো।
তুষারের চোখ ছানা পড়া। এ কি করলো তুষু চন্নি? তাই বলে একদম সত্যি সত্যি দিয়ে দিল? দিন দিন তো দেখছি সাহস বেড়েই চলেছে। শিক্ষা হয়েছে? কি মনে করেছিলি এবারও ছেড়ে দেবে? ভালো হয়েছে, আমি আরও শিখিয়ে দেব। তুষার মনে মনে বিড়বিড় করে। রাক্ষসী রাক্ষসী রাক্ষসী। দুপুরের সময় অতিথি চলে আসলো তুষারের বাসায়। নূরজাহানের মা হামিদা বেগম, বোন সুমানা আর তার দুই মেয়ে রাদিবা মারিয়া সকালের সাথে ভালো মন্দ কথা বলে যার যার রুমে চলে গেল। অনেকদিন পর মা আর তার বোনকে পেয়ে নূরজাহানের খুশি কে দেখে। কত সময় যে হামিদা বেগমকে ধরে অঝরের অশ্রু ফেলেছে তার হিসেব নেই। তুষির সাথে আগে থেকে রাদিবা মারিয়ার পরিচিত থাকায় আসার পর থেকেই হইচই বেঁধে দিয়েছে। তুষার নানুকে অনেকদিন পর পেয়ে সেই যে তার কোলে বসে আছে আর অন্য কোনো দিকে খেয়াল নেই। সবাই হাত মুখ ধুয়ে দুপুরে খাবার একসাথে বসে কবজি ডুবিয়ে খেলো। এরপর মারিয়া তুষির রুমে আরাম করে বসে বলল, আজ সারা রাত আমরা আড্ডা দেবো, ওকে টুসি? কেউ ঘুমাতে পারবে না, আগেই বলে দিলাম। আমরা তো কালকের পরের দিনই চলে যাব, তাই সারা রাত জেগে ইচ্ছে মতো আড্ডা হবে, ওকে গাইস? তুষিও বেশ খুশি হলো। রাদিবা হাসিয়ে জোরে গলা ফাটিয়ে বলল, সেই মজা হয়, ইয়ে। তাদের কথার মাঝেই হুট করে তুষার রুমে প্রবেশ করে, তারপর বলে, কি রে ফকিন্নিরা, তোরা তো দেখি এই বেয়াদবের সাথে পুরো বাসা একদম মাথায় উঠিয়ে ফেলেছিস। আস্তে আস্তে সব অভদ্রতা শিখিয়ে দিল এই তুষু চন্নি। তুষারের কথায় মারিয়া লজ্জায় নুয়ে গেল। চুপচাপ একপাশে বসে কাচুমাচু করতে থাকে। রাদিও মুচকি মুচকি হাসলেও তুষি মুখ বাঁকা করে অন্যদিকে তাকিয়ে জবাব দিল, আমরা যখন ভদ্রতা জানি না, তবে তুষার গলার স্বর গম্ভীর করে উত্তর দেয়, চুপ কর তুই, এখন তুই আমার সাথে আয়। কাল যে শার্টটা নষ্ট করে রেখে দিয়েছিস সে কথা মনে নেই? আয় জলদি, নাহলে থাপ্পড় মেরে মেরে নিয়ে যাব গুনে গুনে 10টা। শখ কত, পারবো না আমি, যাও তো। আমাদের কথায় ব্যাঘাত ঘটাতে ঠিকই চলে আসছো। মারিয়া হয়ে গেল। এদের ঝগড়া দেখে ছোট থেকেই তুষারকে পছন্দ করে সে, তবে কখনো তো বলতে পারিনি। মনের মধ্যে শুধু কথাটি চুপচাপ বসিয়ে রেখেছে। তাই তো যখন তুষারের মনে লজ্জা, মুখ থেকে কথা অটোমেটিক বন্ধ হয়ে যায়। যদিও তুষির কথা এখনো সে জানে না। এদিকে তুষার কয়েকবার আসতে বললেও যখন আসে না, তখন ওর হাত মুচড়ে কানে কানে ফিসফিসিয়ে বলে, কাল যে আমাকে জড়িয়ে ধরে বসেছিলি এটা কি ওদের জানিয়ে দেব? কথাটি শেষ হতেই তুষি চকিত দৃষ্টিতে তুষারের দিকে তাকালো। এরপর বলল, না, কখনো বলবে না। যাচ্ছি আমি, যাচ্ছি, চল আস্ত শয়তান। এরপর রাদিবা আর মারিয়াকে বলে তুষারের পিছু পিছু আসলো। দরজা হালকা চাপিয়ে তুষার বলল, নে, এবার আমার 10টা টি শার্ট আয়রন করে দে। খবরদার, কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো যাওয়া যাওয়াই নেই, গেলেই গোপন তথ্য ফাঁস। এতগুলো আয়রন আমি একা করব? কাজের বুয়া পেয়েছো? একটা বিয়ে করে নিলেই তো পারো। জড়িয়ে ধরার জন্য এখন ভয় দেখিয়ে সব কাজ করিয়ে নিচ্ছ। তবে মনে রেখো, এই দিন দিন নয়, আরও দিন আছে। সেই দিন নিয়ে যাবে এই দিনের কাছে। আরে চন্নি, বিয়ে করবো তো বাপ। রাজাকার শ্বশুর তো তার কন্যাকে দিচ্ছে না ভাই। তবে সময় আসুক, এরপর দেখবি কোন দিন আসে। এখন আপাতত ভদ্র মেয়ের মতো কাজ কর দেখি, তবেই না বুঝবো বিয়ে করা যাবে নাকি বাদ হবে। এক চুপটিপ মেরে এই কথাটি বলল তুষার। খুশি ফুসফুস করতে করতে সব কাপড় আয়রন করতে নিল। যে নাকি নিজের কাপড় ও মাকে দিয়ে আয়রন করায়, তার আজ এসব করতে হচ্ছে। ইচ্ছে করলো সব পুড়িয়ে দিতে। সবগুলো কাপড় আয়রন শেষ হয়ে বড় করে দম নিল তুষি। আজ বলল, হয়েছে, গেলাম। আমি কালই বাসায় চলে যাব, জঙ্গলি ভূত। চলে যেতে নিলেই খপ করে হাত ধরে ফেললো তুষার। এরপর কণ্ঠে অল্প খাদে নামিয়ে এনে বলে, আরে আরে দাঁড়া, কাজ এখনো বাকি, তারপর যাবি। কাপড়গুলো এখন সুন্দর করে ব্যাগে রেখে আয় তো দেখি। তুষারের একের পর এক অত্যাচারে তুষি কান্না করে দিল। নাক টেনে টেনে বলল, আর জীবনেও আসবো না এই বাসায়। যে আসতে বলবে তার মাথা ফাটিয়ে দিব, এই বলে দিলাম। না বাবা, আমার এত ঠেকা পড়েনি বউয়ের বাসায় ঘর জামাই থাকার। তুই এই বাসায় না আসলে একটা হাড্ডিও তোর সাথে থাকবে না, মাথায় রাখিস। কথাটি বলে তুষার একটু বাইরে বেরিয়ে কফি আনতে গেল।
তুষির এই মুহূর্তে আর কোনো কথাই শুনতে ইচ্ছে করলো না। এখান থেকে যেতে পারলে তবে শান্তি পায় সে। তাই তুষি হনহন করে কাপড়গুলো জলদি ব্যাগে গোছাতে থাকলো। এরপর হুট করেই উপরের চেইন লাগানোর সময় ঝুনঝুন শব্দে তৎক্ষণাৎ ধর্মর করে ব্যাগ খুলে দেখলো প্রায় 6 জোড়া রেশমি চুড়ি, 2 পাতা নানান কালারের টিপ আর একটি গাজরা। সবগুলো বের করে ভালোভাবে দেখার পর এক এক করে 2 হাতে চুড়ি পরার সময় তার মধ্যে একটা চিরকুটও দেখতে পেল। কৌতূহলে ভাঁজ খুলেই দেখতে পেল চিরচেনা সে হাতের লেখা। মীর জাফরের মেয়ে, কখনো কারো জন্য চুড়ি কিনা হয়নি। প্রথম মেলায় সেই দিনই চুড়ি কিনেছিলাম, তাও আবার তোর জন্য। তোর খুশিতে চোখ দুটো যখন চিকচিক করছিল, তখন আমারও ইচ্ছে হলো সেই খুশিকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে। আজ আবার মার্কেটে গিয়ে কোনো কিছু না ভেবেই টুপ করে চুপি চুপি চুড়ি কিনে নিলাম। জানি না তোর কেমন লাগবে, তবুও আমাকে খুশি করার জন্য হলেও একটু পরে নিস এই হতচ্ছাড়া বাজে চয়েসটা চুড়িগুলো। তোর বন মানুষ। চিরকুট পেয়ে খুশিতে চোখগুলো চিকচিক করে উঠল তুষির। কিছুক্ষণ আগে সব কষ্ট অভিমান নিমেষেই পানির মতো উধাও হয়ে গেল। তখনই তুষারের রুমে ঢুকে উচ্চস্বরে রাধিবা তুষি ডেকে ওঠে। তুষি, এখনো আসছো না কেন? আসো, আমরা চোর পুলিশ খেলবো। হঠাৎ কারো কথার শব্দে ভীষণ ভয় পেয়ে যায় তুষি। হাতে যতগুলো চুড়ি ছিল সব ঝনঝন করে ফ্লোরে পড়ে ভেঙে যায়। এহেন শব্দে নূরজাহান তাড়াতাড়ি করে তুষারের রুমে এসে দেখে চারপাশে সব চুড়ি এলোমেলো হয়ে পড়ে আছে। তুষি ভয়ে ভয়ে ঢুকিল। চোর যেমন ধরা পড়ে চুপসে যায়, তেমনি কাচুমাচু করে মাথা নিচের দিকে দাঁড়িয়ে আছে। তুষি নূরজাহান হাই হাই করে উঠল। কিভাবে হলো এসব? তুষার দেখলে তো আর রক্ষে নেই। এত চুড়ি তুষারের রুমে কোথা থেকে আসলো তুষি? রাধিবা তখন তুষির পানে সন্দিহান চোখ নিক্ষেপ করে নূরজাহানের সাথে তাল মিলিয়ে বলে, তুষি, এতগুলো চুড়ি তোমাকে কে দিল? আসার সময় তো খালি হাতেই এসেছিলে। তুষি আমতা আমতা করতে করতে যখন কিছু বলবে, পেছন থেকে তুষার তড়িৎ গতিতে রুমে প্রবেশ করে বলে, মা, তোমার এই আদরের ভাগ্নি দিল তো সব শেষ করে। এটা কি করলি তুষি? সব চুড়ি ভেঙে দিলি। কত কষ্ট করে টিউশনির টাকা জমিয়ে আমার ভবিষ্যৎ বউয়ের জন্য ভালোবাসা মিশিয়ে কিনে রেখেছিলাম, তাও তোর নজরে ঠিকই চলে গেল। আগে আমার জিনিসে নজর দিতি, এখন তো দেখছি আমার একমাত্র বউয়ের জিনিসেও তোর ভয়াবহ রকমের নজর পড়েছে। তোর কোন কালের বইয়ের জন্য এসব এনেছিস শুনি? তুই যদি আর একবার তুষিকে কিছু বলিস, বাসা থেকে বেরিয়ে যাবি তুই। ও ভেঙেছে, বেশ করেছে, আরও ভাঙবে, তাতে তোর কি সমস্যা? নূরজাহান রেগে তুষারের মাথায় থাপ্পড় মারল। কান মুলে দিতে তুষির কাছে গিয়ে আদর করলো। এদিকে তুষির পায়ে যতটুকু চুরির কাঁচ ঢুকে কষ্ট পেয়েছে, তখন তুষারের কথাগুলো মনে হচ্ছে তার দ্বিগুণ করে। কষ্টে বুক ফেটে যাচ্ছে, আচমকায় কান্না করে দিল তুষি। এভাবে তুষিকে কান্না করতে দেখে রুম থেকে যাওয়ার আগে তুষার শান্ত গলায় বলল, কান্না করলেও তো আর চুড়িগুলো ফিরে আসবে না। কান্না থামাতে বলো আম্মু। এরপর দেখো পায়ে কতটুকু কেটেছে, পরিষ্কার করে ব্যান্ডেজ করে দাও। কান্না মিশ্রিত চোখে তড়িৎ গতিতে তুষারের পানে দৃষ্টি দিল তুষি। এইটুকু আগেই বকে এখন আবার কেয়ার নিচ্ছে। আর কত রূপ দেখাবে এই মানুষটার। নূরজাহানকে ধরে আগের তুলনায় আরো জোরে ডুকরে কেঁদে উঠল তুষি। নূরজাহান অতসী কথায় কথায় মিটিমিটি হাসছে, মনে মনে বলে, যাতে ঠিক না হলেও তালে ঠিক, পাগল ছেলে। পায়ে হালকা কেটে যায়, হাঁটতে অনেক বেগ পোহাতে হচ্ছে তুষিকে। নূরজাহান ধরে ধরে রুমে নিয়ে শুইয়ে দিল। বিকেলে থেকে বিছানায় শুয়ে বসেই পার করছে তুষি। রাতে খাওয়ার সময় তুষারের দিকে ভুলেও তাকায়নি, চুপচাপ খেয়ে রুমে চলে এসেছে। হামিদা বেগম ধীর পায়ে তুষির কাছে আসলো। তখন আর পাশে রাধিবা মারিয়াও ছিল। পানের কৌটাটা কোলে নিয়ে হামিদা বেগম বলল, পায়ের ব্যথা এখন কেমন? মলিন মুখে নানুর দিকে দৃষ্টি নিক্ষেপ করে উঠল। উত্তর দেয় তুষি, জি নানু, একটু ভালো।
পরীক্ষা শুরু কবে থেকে? আমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারতা। পরীক্ষা শুরু কবে থেকে? অবশ্যই যাব নানু, আমার তো নানু নেই, তুমিই আমার নানু। পান পানি সবটুকু মুখে পুরে নিলেন হামিদা বেগম। এরপর তুষির মাথায় আদর করে বলে, আমি তো তোমার নানু। কেন তুমি কি আমারে নিজের নানু ভাবো না? রাধিবা এতক্ষণ ফোনের দিকে তাকিয়েছিল। সরি, এবার নানুর কথায় তুষি আগেই বলে, নানু, বুড়ো বয়সে তুমি এমন সেন্টি খাচ্ছ কেন? সেন্টি ফেন্টি কি কস কিছুই বুঝি না। সবাই ফিক করে হেসে ওঠে নানুর কথায়। এরপর রাধিবা নানুকে চেতানোর জন্য নানান কথায় মত্ত রাখে। মারিহা এক কোনায় চুপচাপ বসে তুষির সাথে কথার সুযোগ করছিল। এই ঘটনার সময় তাকে রাধিবা তখনই হনহন করে রুমে এসে বলেছিল, আপুরে, ওইদিকে তো অবস্থা করুন। তুষির পা কেটে গেল, জানিস কিভাবে? তাও আবার তুষার ভাইয়া কিসের নাকি ভবিষ্যতের বইয়ের জন্য কিনে রাখার সেই চুড়িতে। এবার বুঝেছিস তুষার ভাইয়ার রিলেশন আছে। আমার তো মনেই হয়েছিল ঢাকার স্মার্ট কারোর চুটিয়ে প্রেম চলছে। কথাটি শোনার পর থেকেই মারিহার বুকের ভিতরটা তেমন তোলপাড় শুরু করেছে। সত্যি যদি এমন কিছু হয় তবে তুষার তো অন্য কারোর হয়ে যাবে। না, এটা কোনোভাবে সহ্য করতে পারবো না। তখন থেকে উসখুস করছি সত্যিটা জানানোর। তুষির সাথে বেশ ভালোই ভাব আছে তুষারের। যদি তুষি কিছু জানে সে ইনিয়ে বিনিয়ে জানা যাবে। তবে সারা বিকেলে মুখে কুলু পেটে ছিল বসে ছিলে তুমি এই জিজ্ঞেস করার দেশে। সুযোগ হয়ে ওঠেনি। নানু ঘুমানোর আজ চলে যাওয়ার পর গলা খাকারি দিয়ে বলে, তুষি, তোমাকে একটা কথা বলবো, সত্যি সত্যি উত্তর দেবে? যদি শিওর বলতে পারো তবে তোমাকে আমি নিজে যত পারো তত ফুচকা খাওয়াবো। জি আপু, বলো। মারিহাম কথায় রাধিবা হা হা করে হেসে যায়। কিপটুস বোন, তাকে তো কোনো দিন একটা চকলেটও খাওয়ায় না। তবে কি এমন কথা যে তুষিকে বস্তা বস্তা ফুচকা খাওয়াবে? ভাববার বিষয়। বনের প্রশ্ন শোনার জন্য অধিকার আগ্রহে আছে বলে। তুই এমন কি জিজ্ঞেস করবি যার জন্য এত কিছু অফার করছিস? চুপ কর তুই, আমার কথার মাঝে একদম আসবি না বলে দিলাম। ওর ধর্মকে রাধিবা নিজের দমে গেল, তবে চোরা চোখে বোনের পাশে তাকিয়ে থাকে। তুমি কি জানো তুষার ভাই কার সাথে প্রেম করে? দেখো, ভাইয়ের মতিগতি ভালো লাগছে না, তাই জিজ্ঞাসা করছি। আমরা ননদ হিসাবেও তো একটা পছন্দ অপছন্দ আছে, তাই না তুষি? তার সব বায়োডাটা আমাদের জানতে হবে। কোনো মেয়ে জাদু করলো নাকি কে জানে, নয়তো কি এখনই চুরি টিপ কিনে রেখে দেয়? তুমিই বলো। কথাটি শুনেই টুসি বিষম খেলো। কাশতে কাশতে চোখ লাল হয়ে যাওয়ার উপক্রম। তাড়াহুড়ো করে রাধিবা গ্লাসে পানি এসে টুসিকে দেয়। টুসি এক নিমেষেই কথাটি শুনেই টুসি বিষম খেলো। কাশতে কাশতে চোখ লাল হয়ে যাওয়ার উপক্রম। হুড়মুড় করে রাধিবা গ্লাসে পানি এসে টুসিকে দেয়। টুসি এক নিমেষে ঢকঢক করে খেয়ে গ্লাসের সব পানি ফাঁকা করে ফেললো। এরপর মারিহার দিকে আর চোখে তাকিয়ে দেখে সে অধীর আগ্রহে উত্তর জানার জন্য তার মুখ পানে দৃষ্টি রেখে দিয়েছে। তবু ধরা গলায় বলে, আমিও এটা ভেবেছি আপু, তবে সত্য কোনো তথ্য এখনো পাইনি। হতে পারে ঢাবির কোনো স্টুডেন্ট। রহস্য যদি বের করতে পারি তবে সর্বপ্রথম আমি তোমাকেই জানাবো। মাহিরার উদ্দেশ্যে রাধিবা মুখ ভেঙচি কেটে জবাব দেয়, আপু, আমি বিকেলে তোকে বলিনি, তবুও আমার কথায় এক বিন্দু বিশ্বাস নেই তোর? তুই আমার বোন না, ফুটপাতে বসে কাঁদছিলি, তাই তো বাবা না পারতে বাসায় এনেছে তোকে। বড়দের মাঝে কথা বলবি না। রাধিবা বোনের কথায় রাগে গজঘাজ করতে করতে বেরিয়ে যায় মায়ের কাছে। গিয়ে সব বলে দেবে সে আজ আর একটা বিহিত হতেই হবে। আবার হাসি মুখে বলছে, তাহলে তুষি এক কাজ করবে? তুমি তো তুষারের সাথে ভালোই কথা বলো, ভয়ও পাও না। আসলে ভাইয়ের রাগ আমি খুব ভয় পাই, তাই কাজটা তোমাকে দিচ্ছি। কালকে ফোন ঘাঁটাঘাঁটি করে দেখবে, যদি কিছু পাও অমনি আমাকে খবর দেবে, ঠিক আছে?
তুষি শুধু উপর নিচ মাথা নোয়ালো। ওর মনে মনে ভীষণ হাসি পাচ্ছে। তবে মারিহার কথা শুনে মনে হচ্ছে তুষারের প্রেম করাতে তার অনেক কিছুই আসে যায়। কোনো বড় সড়ো অন্যায় করে ফেলবে তুষার ভাই, যার শাস্তি হতে হবে জেল। তুষির অবস্থা মাইনকা চিপায় পড়ার মতো। এখন ওর কাছে মনে হচ্ছে চোরকেই বলছে তুমি কি চুরি করেছো? যদি করো আমার সামনে হাজির করো। তিনজনে দুপুরের পর যত প্ল্যান করেছিল তেমনটার কিছুই হলো না। সারা রাত আড্ডা তো দূরের কথা, 11টা বাজার পরই তো সে ঘুমিয়ে তলিয়ে গেল। রাধিবা ফোনে নাটক দেখায় ব্যস্ত হয়ে পড়ল। যত কিছু হয়ে যাক না কেন, আজ তার নাটক দেখার আগে। গভীর মনোযোগে নাটক দেখায় ব্যস্ত রাধিবা। মারিহা চিন্তায় ঘুমাতে পারছে না, মনে কেমন কুগাইছে। তুষার ভাইয়ের সামনে গিয়েও ভালোবাসার কথা বলার সাহস হবে না তার। চিন্তায় সারা রাত মাথার চুল অর্ধেক পেকে গেছে। সকাল সকাল উঠেই তুষার খাবার টেবিলে বার কয়েক তুষির দিকে তাকালো। এবারও ফলাফল শূন্য। কোনোভাবেও মনের ভুলে তুষি তাকাচ্ছে না। সেই যে চুপচাপ নিচের দিকে মুখ করে রেখেছে, আর ওঠার নাম নেই। এদিকে মারিহা এক দৃষ্টিতে তুষারকে পরখ করছে, মনের ভিতর কি চলছে তা বোঝার চেষ্টা করছে। খাওয়া দাওয়া পাট চুকিয়ে নূরজাহান সবাইকে বললেন, আজ একটু বাইরে যাওয়া যাক, কিছু শপিংও করা যাবে, ঘোরাঘুরি হবে। খাওয়া শেষে যার যার মতো রেডি হয়ে নিল। তুষি পা ব্যথা কমেছে, এখন হাঁটতে তেমন কষ্ট হচ্ছে না। সবাই রেডি হয়ে বের হলেও তুষারের নাম নেই। তাই নূরজাহান তুষিকে বলল, তুষি মা, যা তো তুষারকে ডেকে নিয়ে আয়। তুষি কখনোই ওই রুমে যাবে না বলে পণ করেছে। তুষারের ধারে কাছেও কোনোদিন ঘেঁষবে না সে। তাই আমতা আমতা করে বলে, মামি আমার তো পায়ে ব্যথা, তুমি না হয় রাদিবাকে পাঠাও। প্লিজ রাদিবা, একটু যাও না। রাধিবা কিছু বলার আগেই মারিহা চট করে জবাব দেয়, ওর যেতে হবে না, আমি দেখে আসছি, দাঁড়াও। ওই যাবো, ওই আসবো। দৌড়ে তুষারের রুমের সামনে এসে জোরে শ্বাস নিয়ে দরজায় নক করলো মারিহা। ভেতরে ঢুকে তুষার বলল, কে? আসো ভেতরে। মাথা বরাবরের মতোই নত করে গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে রিনরিনি গলায় বলে, তুমি যাবে না তুষার ভাই? সবাই বসে আছে। তুষার বিছানায় হেলায় দিয়ে শক্ত কণ্ঠে বলে, না, যাব না, আমার শরীর ভালো লাগছে না, তোরা যা, বিরক্ত করিস না আমাকে। তুষার শরীর ভালো না শুয়েই চকিত দৃষ্টিতে তাকায় মারিহা। দেখে তুষার আনমনে ফোনের দিকে তাকিয়ে আছে। আশেপাশে যে কোনো মেয়ে আছে তাতে কোনো হেলদোল নেই ওর। বড় বড় পা ফেলে তুষারের পাশে এসে একটা অস্বাভাবিক কাজ করে ফেলে মারিহা। নিজের ডান হাত বাড়িয়ে তুষারের কপাল স্পর্শ করে বলে, দেখি জ্বর হলো নাকি? কই, শরীর তো ঠান্ডা। তুমি আমাকে বলো কি হয়েছে? খুব খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? মারিহার স্পর্শে মেজাজ খারাপ হয়ে যায় তুষারের। তৎক্ষণাৎ ওর হাত জোরে ঝামটা মেরে ফেলে দেয়। রেগে গিয়ে বলে, এই, তুই কোন সাহসে গায়ে হাত দিলি? এসব বিরক্ত লাগে আমার, জানিস না? রুম থেকে বেরিয়ে যাবি এই মুহূর্তে। একটু আগে ভালোভাবে বললাম, তা কানে গেল না তাই না? থাপড়িয়ে কান গরম করে দিব। মনে রাখিস যা বলছি। তোরা কোথায় যাবি যা। আমাকে চেতাতে আসিস কেন? আমি না গেলে কি কেউ মন খারাপ করবে? কথাগুলো বলেই এক সেকেন্ডও দেরি করলো না। তুষার হনহন করে ছাদের উদ্দেশ্যে চলে গেল। ইচ্ছে করে তুষির ওপরে ওঠা রাগ সব মারিহার কাছে ঢাললো। মারিহা কখনো ভাবেনি তুষার এরকম ব্যবহার করবে। আচমকাই কান্না করে দিল সে। দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। সুমানা বেগম চমকালেন। তার শান্তশিষ্ট মেয়েটার কি হলো এখন? এই না ভালো ছিল? নূরজাহান সহ সবাই বেশ অবাক হলো। অল্প কিছুতে কোনো দিন মারিহা কাঁদে না, খুবই শক্ত মনের সে। সুমনা বেগম আদর করে জিজ্ঞেস করলেন, মারিয়া, কি হয়েছে? কাঁদছিস কেন? তুষার কি বলেছে? তার মা তুষারের কথা বলায় আবারও কান্নায় ভেঙে গেল। অস্পষ্ট স্বরে বলল, তুষার ভাই আমাকে বকেছে মা। এখানে আমি থাকবো না, বাড়ি যাব। তোমরা কোথায় যাবে যাও। এই বলেই এক দৌড়ে রুমে চলে গেল। তুষার রুমের এক চিপায় চুপচাপ দাঁড়িয়ে আছে। জঙ্গলি ভূত দেখি দিন সবাইকে জ্বালিয়ে মারছে। শেষে দাঁড়িয়ে থাকতে না পেরে হাজারটা গালি দিতে দিতে ছাদের দিকে পায়ে পাড়ালো। ছাদে পৌঁছে দেখতে পেল কার সাথে ফোনে যেন খুব হেসে হেসে কথা বলছে। তোষের মুখ বাঁকা করে উচ্চস্বরে প্রশ্ন করে, তোমার বউয়ের জন্য কেনা চুড়িগুলো ভেঙেছি বলে আমার রাগ কেন মারিহা আপুর উপর ঝাড়লে? হ্যাঁ, কাল থেকে কথা বলিনি, বেশ করেছি, কখনো বলবো না। বন মানুষ।
এতই যখন বউয়ের জন্য ভালোবাসা টপ টপ করে পড়ছে, তবে আমিও দেখি মেয়েটি কতটা সুন্দর। কোণে নরম স্বরে রাখছি বলেই পকেটে পুরে নিল। এরপর তুষির চোখের দিকে পলক্ষীনভাবে দৃষ্টি নিক্ষেপ করে জবাব দিল, তার জন্য ভালোবাসা আমার দিন দিন বেড়েই চলেছে। একটা আস্ত গোলাপকে যত্ন নিচ্ছি, নরমভাবে ছুঁয়ে দিচ্ছি যাতে আমার হাতের চাপে নষ্ট না হয়ে যায়। আগলে আগলে রাখছি সব কালো হাত থেকে। আমার বিশ্বাস কালো হাতগুলো তার দিকে এগিয়ে নিলেই সে তার কাঁটা দিয়ে সেই হাতগুলোকে ছিন্ন ভিন্ন করে দেবে। তো সেসব জটিল কথার মানে কিছুই বুঝলো না, তাই দুই ভ্রু কিঞ্চিত করে ভাবতে লাগলো কথাগুলোর মানে কি হতে পারে। তুষার আবার ওইদিকে এগিয়ে চোখের চেয়ে পুনরায় বলে, আর কি যেন বললি? বউ আমার কেমন সুন্দরী, আমার চোখে সে আগুন সুন্দরী। তার দিকে তাকালেই চোখ যেন ঝলসে যায়, বুকের বাঁ পাশে উত্তেজনায় ধকধক করে। তার ঠোঁটগুলো আমায় ভীষণ কাছে টানে, একবেলা কথা না বললে মনটা পাগলপাড়া করে তোলে। তাকে যত দেখছি ততই ভালোবাসার এক একটা কারণ দেখছি। আসলে মূল কথা, সে নিজেই তো আস্ত এক ভালোবাসার গোলাপ ফুল। এত সুন্দর কথাগুলো শুনে এবার তুষি মনে মনে ভীষণ জ্বলে গেল। হিংসে হচ্ছে অনেক। তার জানা মতে তুষি ছাড়া অন্য কোনো মেয়ে আর তো কেউ নেই। তবে কি সত্যি সত্যি অন্য মেয়ে নেই? তবে কি সত্যি সত্যি অন্য মেয়ে পটিয়ে ফেলেছে? হতে পারে। যেভাবে মধু মিশিয়ে কথা বলে, পারলে মেয়েরাই তার গলায় ঝুলে পড়বে। তুষির ইচ্ছে করলে এতগুলো কথা যে মেয়ের উদ্দেশ্যে বলল, তাকে গলা টিপে মেরে ফেলতে। কষ্টে মনটা জ্বলে যাচ্ছে, তবুও ভাবুক হয়ে তুষারকে বলল, সে কোথায় থাকে? তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। আমাকে ছবি দেখাও, তবেই না বুঝবো আসলে আগুন সুন্দরী নাকি ফাগুন সুন্দরী। কথাটি একটু ফোড়ন কেটেই বলে তুষি। এরপর হিহি করে হাসতে থাকে। সে থাকে আমার মনে, যার বিচরণ সব সময় আমার মধ্যেই। আমার কথা বিশ্বাস করতে হবে না তোকে, তোর ওই গোবর মাথায় এসব ঢুকবেও না। কিন্তু তুই যদি আসলেই আমার টুকটুকে আদরের সুইটহার্টকে দেখতে চাস, তবে আয়নার সামনে গিয়ে বসে থাক, দেখবি তোর সামনেই চোখের পলকে চলে এসেছে। কণ্ঠে অত্যন্ত নরম করে কথাগুলো বলল তুষার। এদিকে পাল্টা প্রশ্ন যখনই করতে যাবে তুষি, তখনই পুরো কথাগুলো আবার ভালোভাবে বোঝার চেষ্টা করলো। মনে মনে আওড়ালো বেশ কয়েকবার। এরপর কথাগুলো মনে বুঝতেই চমকালো তুষি। তড়িৎ গতিতে তুষারের দিকে তাকাতেই দেখতে পেল মিটি মিটি হাসছে তুষার। তুষি চুপসে যাওয়া মুখখানি দেখেই উচ্চস্বরে হেসে উঠল সে। ওদের নিকটে এসে কানে কানে ফিসফিসিয়ে বলল, এ মা টুসু, তোর গোবর মাথা এত জলদি আয়না না দেখেই উত্তর পেয়ে গেল। হায় হায়, ভাববার বিষয়। তুষারের কানে ঠোঁট ছুঁয়ে কানের লতিতে হালকা কামড় দিল। তুষারের হৃদস্পন্দন অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তুষারকে দূরে সরাতেও পারল না, নিজেই এক দৌড়ে সরে গেল। তুষার বেটা ধীরে ধীরে তাকে মারার প্ল্যান করছে। ইস, কি ভয়ঙ্কর ছেলে রে বাবা। মারিয়াকে অনেক বোঝানোর পরেও নূরজাহান আর একটা দিনও রাখতে পারলো না। সেই যে সকাল থেকে রুমে ঘাপটি মেরে বসেছিল আর দরজা খোলার নামই নেই। তুষার ভাই কখনো তার সাথে এমনভাবে উচ্চস্বরে কথা বলে না। সবসময় মুখে থাকে মেয়ে ভোলানো হাসি। ছোটবেলা থেকে একটু একটু করে মনের ভেতরে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়েছে। মানুষটার এলোমেলো চুল, হেলে দুলে হাঁটা, সব কিছুতেই তার যেন ঘোর লেগে যায়। একবার যখন মারিহা মাত্র ক্লাস 8-এ পড়ে, তখন নানুর বাসায় গিয়ে তুষার গাছে উঠে আম পাড়ছিল। তীব্র গরমের কারণেই সারা চোখ মুখ হয়ে গেছিল রক্তিম লাল। সেই দৃশ্য দেখে মারিহার বুকে শীতল বাতাস বইছিল। মনে হচ্ছিল এই ছেলেটা কখনো তার হতেই পারে না। ওই দিনের পর থেকেই মারিয়া তাকে অন্য নজরে দেখা শুরু করলো। সারাদিন রাত নিজের কল্পনায় তুষারকে নিয়ে ভাবতে থাকে কখনো তুষার হয় তার রাজকুমার আর সে ভালোবাসার একমাত্র বউ। তবে এই ভাবনা বিয়ে পর্যন্ত মারিয়া ভাবতেই পারে না। এসব কল্পনা করতে গেলেই দু কান ঝাঝা করে ওঠে। মারিয়া আগে আগে রেডি হয়ে মাকে তাড়া দিল। রাদিবার যাওয়ার কোনো হেলদোল নেই দেখে জোরে এক ধমক দিয়ে বলে, রেডি হতে এত দেরি হয়? 5 মিনিটের মধ্যে বের না হলো তোকে আমি রেখেই চলে যাব। এরকম মাথার কাছে এসে ঘ্যান ঘ্যান করিস না, যা রেডি হতে দে। তো সে একটু মন খারাপ করে নরম স্বরে বলে, আপু কালকে যেও, এভাবে রাগ করে থেকো না। ওই বন মানুষ কি না কি বলেছে,
তাই নিয়ে তুমি কষ্ট পাচ্ছ? জানো আমাকে তো কারণে অকারণে সুযোগ পেলেই থাপ্পড় তো দেয়, আবার মাথার চুলও ছিঁড়ে ফেলে। তবুও ভাই তো, তাই মেনে নিতে হয়। তুমিও এসব ছোটোখাটো জিনিস নিয়ে কষ্ট পেও না। মারিয়া তুষির কথাকে তেমন পাত্তা না দিয়ে ব্যাগ হাতে নিতে নিতে জবাব দিল। তোমরা আর আমার ব্যাপারটা এক না। তুমি আমার থেকে 2 বছরের ছোট, এসব বুঝবে না। জানো কতটা কষ্ট লাগছে আমার? একবার এসে সরি পর্যন্ত বলল না। সেই যে বাসা থেকে বের হয়ে এসেছি আর আসার নাম নেই। তার মনে কি আমি বুঝি না? থাকবো না আমি এখানে। তুষি অসহায়ের মতো ঠোঁট দুটি উল্টে বিড়বিড় করে বলে। কি জানি, আসলেই হয়তো বুঝি না। হামিদা বেগম রেখে সুমনা বেগম 2 মেয়েকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় বলল কয়েকদিন মাকে থেকে যেতে। বাসায় একা একা কি করবে? নূরজাহান তুষারের প্রতি সব রাগ আপাতত পুষে রেখেছে। একবার শুধু বেয়াদবটা আসুক, মেরে তক্তা বানিয়ে ছাড়বে। দিন দিন অসভ্য হচ্ছে। বোনের মেয়েগুলোকে শান্তিতে 2 দিন থাকতেও দিল না। তুষি না হয় ওর বাদরামো সহ্য করে, তাই বলে কি ওরাও এসব বুঝবে? কবে ভালো হবে এই ছেলে? সবাই তো আর তুষি নয়। রাগে মাথা ব্যথা করছে প্রচণ্ডভাবে। তুষি মামিকে সামলানোর জন্য রুমে নিয়ে আলতো হাতে মাথা মলম মালিশ করে দিচ্ছে। তবুও নজরের সারা শরীর রিরি করছে। রাতে আজাদ হোসেন আসার পরে নূরজাহান কেঁদে কেটে সব বলল। কয়েকদিন পর তার একমাত্র বোন এ বাসায় এসেছিল, আর তুষার খারাপ ব্যবহার করে মেয়েটাকে কাঁদালো। আজ যদি আজাদ হোসেন কিছু না করে সে এ বাসায় থাকবে না, মায়ের সাথে বাপের বাড়ি চলে যাবে। কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় পা দেবে না, এসব বলে হুমকি দিল আজাদ হোসেনকে। আজাদ হোসেন দীর্ঘশ্বাস পেলেন। প্রতিটি সংসারে হয়তো বউদের মূল বক্তব্য এই কথাটি, একটাই কথা, তুমি যদি এই কাজ না করো বাপের বাড়ি চলে যাব। আমি বলে তোমার মতো মানুষের সাথে সংসার করছি, অন্য কেউ হলে বিয়ের পরের দিনই চলে যেত। দেখা যায় এই কথা বলতে বলতেই একজন আরেকজনের সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করে নিমেষেই সারা জীবন পার করে ফেলে। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লে তুষারের আসার নাম নেই। শেষ হার মেনে নূরজাহানও দমে গেল। তার রাগ হচ্ছে ক্ষণিকের জন্য, এই আছে এই নেই। সকালে দেখা যাবে আদরের ছেলেকে খুব যত্নে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। তাই আজাদ হোসেন এসব নিয়ে তেমন কোনো মাথা ঘামালেন না, চুপচাপ নাক ডেকে ঘুমিয়ে পড়ল। রাত 12টায় ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তুষার। বাসার পরিবেশ শান্ত দেখে বুঝতে পারলো খালামণি চলে গেছে। সে খুব ভালোভাবেই বুঝল নূরজাহানের মাথায় সূর্যের তাপের চেয়েও দ্বিগুণ গরম হয়ে আছে। চোখ দিয়ে আগুনের ফুলকা বের হয়েছে। চুপচাপ নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলো। এরপর ফ্রেশ হয়ে ফোন দিল মিরাজকে। ফোনের ওপাশ থেকে মিরাজ বলল, কি খবর প্রেমিক পুরুষ? তাকে ছাড়া কি আসতে ইচ্ছা হয় না? তবে এক কাজ কর, পড়াশোনা বাদ দিয়ে রিক্সা কিনে নে, আর সারাদিন দুজনে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়া। তুষার এমন বাজে কথা শুনে বেজায় রেগে গেল। কয়েকটা অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, শালার ঘরে শালা, আমার কথা রাখ। প্রেমিক তো তুই, শালি কি ভাবিস আমি কিছু জানি না? তুই যে নিজেই রাফসার জন্য হাত কেটে বসে আছিস, আবার কাপুরুষের মতো কান্না করিস। ছি, এইভাবে কখনো ভালোবাসা হয়? কিভাবে ভালোবাসতে হয় আমাকে দেখে শিখ। হাত কাটা তো দূর, যদি দেখি অন্য ছেলের সাথে কথা বলছে, ওর চুলের মুঠি ধরে পুরো এলাকা ঘোরাবে। তখন চিরদিনের জন্য ছেলেদের দিকে তাকানোই ভুলে যাবে। ওসব বাদ দে। রাফসা অনেক কান্নাকাটি করেছে, বলেছে আমাকে আর কখনো ইগনোর করবে না। এখন বল, আমি যদি হাত না কাটতাম তবে কি ওর চোখের পানি দেখতে পেতাম? আর জানিস, এবার শুধু পানি না, একা একা সমানও ভালোবাসা ছিল। তারপর বল, কবে আসবি? আমার কিছু হলেও ওরা কান্না করত, বন্ধুর কিছু হলে কষ্ট তো পাবেই, এটাই স্বাভাবিক। ওইসবকে মায়াভাব ভালোবাসা নয়। তুই বরং জোর না করে ভালোবাসা আদায় করতে শিখ। এবার শোন, আমার ফোনে নোটসগুলো ঝটফট পাঠিয়ে দে তো, কমপ্লিট করেই ঘুমিয়ে যাব। অনেক ঘুম পেয়েছে শালা। মিরাজ তুষারকে চেতানোর জন্য দুষ্টুমি জড়ানো কণ্ঠে বলল, আচ্ছা দিচ্ছি। এবার বল, তোর লাইলা কি করছে? তোর পাশেই জড়িয়ে ধরে বসে আছে নাকি? তুষারে দাঁতে দাঁত চেপে বলল, বাল করে বাল। শালা ফোন রাখ, সব সময় ফাইজলামি। ঢাকা এসে তোকে আমি দেখে নিব শালা। মিরাজ উচ্চ স্বরে হেসে টুপ করে ফোন কেটে দিল। তুষারের মেজাজ চটে গেছে। ফালতু কথা শুনে বন্ধু মহলে এই একটা ঝামেলা মুখে কোনো বাজে কথা আটকায় না।
তুষির আজ ঘুম ভাঙলো তুষারের চিল্লাচিল্লিতে। সকাল সকাল জঙ্গলি ভূত এভাবে বাড়ি মাথায় তুলেছে কেন? নিজের বাড়ি বলে কি যা তা করবে? সাথে একটু ঘুমাতেও পারলো না তুষি। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে ফ্রেশ হয়ে রুমে থেকে বের হয়ে আসলো। এরপর ঘুম ঠিকমতো না হওয়ার সব রাগ তুষারের ওপর ঝাড়ার উদ্দেশ্যে দাঁত কটমট করে বলল, মাসি সকাল সকাল চিড়িয়াখানা থেকে কি সব বাদরের বাসায় চলে এসছে? হ্যাঁ, এভাবে চিল্লানোর মানে কি? তুমিও পারো বটে, একটা এঁঠো কলা খেতে দিলে কি এমন হতো? তুমি জানো না বাদর কলা খাওয়ার জন্যই চিল্লাচিল্লি করে? তুষির কথায় তুষার রাগ আরো দ্বিগুণ হলো। মুহূর্তেই চোখ দুটো লাল হয়ে আসলো। এখন কেউ না থাকলে নির্ঘাত আজ উচিত শিক্ষা দিয়ে দিত এই বেয়াদবকে। নূরজাহান হেসে ওঠে তুষির কথায়। রান্নাঘর থেকে বের হয়ে টেবিলে খাবার রাখতে রাখতে বলে, তুইও পারিস তুষি, মুখটা এবার একটু বন্ধ রাখ, যে কোনো সময় বোম ফেটে যেতে পারে। তুষি কাঁধের চুলগুলো হাত দিয়ে পেছনে ফেলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে জবাব দেয়, শোনো মামি, সকাল সকাল এই জঙ্গলি ভূত আমার ঘুম ভাঙিয়েছে। এর ওপর নানুর মতো বুড়ো মানুষের সামনে উচ্চ স্বরে কথা বলছে। কখনো না হোক, তবুও নানু যদি চিল্লানোর ফলে হার্ট অ্যাটাক করে তখন কি হবে? না বাবা, আমি এসব অন্যায় সহ্য করব না। তুষার আগে গজগজ করতে করতে বলে, মুখ থেকে আর একটা কথা বের হলে মেরে গুম করে দিব, বেয়াদব। তুষি মুখ মুচড়ে নাস্তা খাওয়ার মন দিল। তুষার নূরজাহানের উদ্দেশ্যে আবার বলে, আম্মা, তুমি কি আমাকে নাস্তা দিবে? না দিলে বলো, সবাই মাঠে আমার জন্য অপেক্ষা করছে, আমি গেলেই খেলা শুরু হবে। তুষি বিরক্ত হলো। এসব আজাইরা ক্রিকেট খেলে কি হয় কে জানে, অসহ্যকর। তাই একটু ব্যঙ্গ করে বলল, আমার জন্য অপেক্ষা করছে, তারপর সবাই খেলবে। কি আমার প্রেসিডেন্ট আসছে গো, তার জন্য নাকি সবাই খেলাবাদ রেখেছে। হাস্যকর। হামিদা বেগম ফুলকা দাঁতে খিলখিলিয়ে হেসে দিলেন। নূরজাহান চোখ রাঙিয়ে তর্ক করলো। বোঝাই গেল আর এই একটি কথা বলেই তুষি আর শেষ। তুষার যথাযথ সম্ভব নিজের রাগ কন্ট্রোল করছে। আজ এই বেয়াদবের সাথে কোনো রকম ঝামেলা করতে ইচ্ছে নেই তার। বিয়ের পর সব সোদে আসলে ফেরত নেওয়া যাবে। চুপচাপ একটা পরোটা খেয়েই ব্যাট হাতে নিয়ে রুম থেকে বের হলো। তুষি আর হামিদা বেগম তখন টিভিতে সিরিয়াল দেখছে। খুব মনোযোগ দিয়ে পেছন থেকে তুষার ধপাস করে ব্যাট দিয়ে পিঠে দিল একবারই। তুষি পেছনে ফিরতে ততক্ষণে সে উচ্চস্বরে হাসতে হাসতে বাড়ির বাইরে চলে গেছে। মনে হচ্ছে আজ একটা বিশাল রকমের কাণ্ড করতে পারে সে। খুব খুশি। তুষি পিঠের ব্যথায় কান্না করে দিল। মনে মনে তুষারকে গালি দিয়ে তবেই ক্ষান্ত হলো। বিকেলের দিকে নিচতলার এক আন্টি নূরজাহানের সাথে বেশ জমজমাটভাবে আড্ডা দিচ্ছে। নূরজাহান হালকা নাস্তা বানিয়ে সেই যে গল্প নিয়ে বসেছে তার হিসেব নেই। আন্টির সাথে ছোট্ট একটা পুচকে মেয়েও আছে, তার নাম হচ্ছে রাহা। সে আপাতত এইদিক ওইদিক ঘুরে সব জিনিসে হাত নেড়ে নেড়ে দেখছে। গোলকাল চোখ চোরা দিয়ে তুষিকে বেশ কয়েকবার পরখ করে এক সমুদ্র বিস্ময় নিয়ে আধো আধো গলায় বলল, তুমি কোথায় থাকো? এবার তাই তোমাকে তো আগে দেখিনি। আমার তাতে খেলবে? অনেক বলো বলো, বোনাতে আমার আতো আতো বল খেলি। তুষি ছোট্ট বাবুকে কোলে নিয়ে দুই গাল চেপে টপাস টপাস করে কয়েকটা চুমু খেলো। আমরা পরে বল খেলবো, আগে বলো তুমি এত কিউট কিভাবে হলে? আমার অনেক মেকআপ আছে, তুমি কি সাজবে? ছোট ছোট হাত দুটো দিয়ে সে তুষির চুল টেনে মাথার নিচে নিয়ে আনলো। এরপর তোষের মতোই দুই গালে মুখের লাড়াপোর লাগিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আদল আদল, তুমি এত কিউট কেন? আমার মেকআপ দিয়ে থাকবে? অনেক সুন্দর করে সাজাবো, মজা হবে। তুষিয়ার কথায় হেসে রাহাকে বুকে চেপে ধরলো। তারপর ব্যাগ থেকে সব লিপস্টিক বের করে লাল টকটকে করে ঠোঁটে পরিয়ে দিল। আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, দেখো তো কিউটি, কেমন লাগছে? বিউটিফুল লাগছে না? ঠোঁট জোড়া চুম খাওয়ার মতো করে আয়নার দিকে দেখতে লাগলো রাহা। এরপর হাত দিয়ে ঠোঁটের লিপস্টিক নিয়ে তুষিকে বলে, খুব সুন্দর, অনেক সুন্দর, বিউটিফুল। তাহার মতো বিউটিফুল বলো বলো, বিউটিফুল না। আসো আসো, তোমাকেও সাজুনি দিয়ে দেই। তুষির পাজোড়া দুই হাতে জড়িয়ে ধরে তুষির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। তুষি হেসে আবার কোলে নিল রাহা। ঠোঁট থেকে লিপস্টিক নিজের হাতে নিয়ে তুষির ঠোঁটে আঁকুপাকু করতে থাকলো। এরপর গালে কপালে ঠোঁটে সব জায়গায় ঠোঁট ঘষে গাঢ় করে পাপ্পি খেলো। তুষিও আদর করে বাবুর গালে ঠোঁট ছোঁয়ালো। এসব পেয়ে পিচি খিলখিলিয়ে হেসে ওঠে। আদরে বিড়াল ছেনার মতো সারা মেকআপ বক্স নিয়ে বিছানায় বসে সাজুগুজুতে ব্যস্ত হয়ে পড়লো। মাঝে মাঝে তুষি ভয় দেখানোর জন্য বলে, রাহা ভাউ দিকো দিকো, তোমার পেছনে লাখ খুশি।
চাচুনি নিয়ে নিলে রাক্ষসী তোমাকে কামড় দেবে, আমি তোমাকে মাপবো ভাও। আবার নিজের কাছে ব্যস্ত হয়ে একা একা বলে, রাহা সাজে, সাজতে অনেক ভালো লাগে। রাহার সাজতে এত ভালো লাগে কেন? অনেক বিউটিফুল, অনেক বিউটিফুল লাগে। আর তুষি ওর এমন কাণ্ড দেখে হেসে কুটি কুটি হলো। এমন সময় হনহন করে তুষার ওর রুমে প্রবেশ করে। তুষির দিকে এক নজর তাকিয়ে দেখতে পায় সারা মুখের লিপস্টিকে ছড়াছড়ি। ভ্রু কিঞ্চিত কঞ্চিত করে রাহার উদ্দেশ্যে বলে, একটু কচু আমার ভাইয়া, আসো তোমাকে ছুটু দিয়ে দেই। রাহার কথায় তুষার হেসে তুষির মুখে খুব নিকটে এসে বলে, এভাবে সারা মুখে লিপস্টিক দিয়ে বসে আছিস কেন? কী দিন আসলো ছেলেদের অ্যাটেনশন পাওয়ার জন্য? এখন তুই মুখে লিপস্টিক মেখে বসে আছিস? ছি, কি বৃষ্টি লাগছে। তুষি একটু অপমানিত বোধ করলো, ধীরে হয়ে জবাব দেয়, দেখো তুষার ভাই, রাহা এসব করেছে, একটু পরেই মুখ ধুতে যেতাম, একদম বাজে কথা বলবে না বলে দিলাম। এক দৃষ্টিতে নিষেধভাবে তুষার ওর মুখের দিকে তাকিয়ে আছে। সারা মুখে ছোট ছোট লিপস্টিকের চুমুর আঁকুবাকু দেখে মনে হচ্ছে কেউ সারা মুখে পরম যত্নে শিল্পকর্ম করে দিয়েছে। তুষার হুট করেই ঘোর লাগা গলায় তুষিকে দিকে রাহাকে উদ্দেশ্য করে বলে, রাহা বাবু, এভাবে চুমু না দিলেও পারতে। এখন তো আমি আর নিজেকে সামনে রাখতে পারছি না। রাহা শোনা, তুমি একটু দুহাত দিয়ে চোখ ঢেকে রাখো তো। বড় বড় মায়া জড়ানো গোলগাল চোখ দিয়ে একবার ওদের দুজনকে দেখে সত্যি সত্যি ছোট্ট ছোট্ট হাত দুটি সাহায্যে সুন্দর করে নিজের মুখ ঢেকে জবাব দেয় রাহা, আমি মুখে থাকবো কেন? তোমরা কি করবে? কিউটিকে আদর করবে? কথাটি বলেই টুপ করে হাত সরিয়ে এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকে রাহা। তুষার কোনো কথার জবাব না দিয়ে সময় ব্যয় না করে টুপুস করে তুষুর গালে চুমু খেলো। এসব দেখে রাহা লাল টকটকে ঠোঁট দুটি দিয়ে খিলখিল করে হেসে ওঠে। তুষু লজ্জায় রাঙা হয়ে দৌড় দেয় বাথরুমে, চলে যায় মুখ ধোয়ার জন্য। তুষার রাহাকে ধপ করে বিছানায় ফেলে পেটে মুখ ঘষে এলো পাথারি কাতুকুতু দেয়, আর সে খিলখিলিয়ে হাসে কুটি কুটি হয়। তুষার রাহাকে সাবধানে স্বরে বলে, জামাই আদর করবে না কেন? মুখ ফলিয়ে কাদো কাদো হয়ে কথাটি বলে রাহা। তো সে ফ্রেশ হয়ে দেখলো ওরা কেউ রুমে নেই, লজ্জার বাইরে যেতে ইচ্ছে করছে না। তবুও রাহার উপরে মায়া পড়ে যাওয়ায় চারপাশে চকিত দৃষ্টি রেখে ধীর পায়ে ড্রয়িং রুমে আসলো। দেখলো রাহা ওর আম্মুর মাথার চুল টানছে। তুষার টেবিলে বসে গ্লাসে পানি ভরছে, নানু আর মামি এটা সেটা গল্প করছে। তুষি চুপচাপ একপাশে গিয়ে বসলো। মিনিট দুয়েক যেতেই তুষিকে দেখে রাহার চোখে মুখে দেখা গেল আনন্দের ফুলকি। সবার কথার মাঝে উচ্চ স্বরে বলে ওঠেছে, আম্মু, তুমি জানো ওই ভাইয়াটা আমাকে পাপ্পি দিয়েছে। আমি পাপ্পি খাবো আম্মু। ভাইয়া আমাকেও পাপ্পি দাও, আদর করো, অনেক আদর করো। রাহার কথায় সবাই হাঁ হয়ে গেল। তুষার পানি খেতে গিয়ে ভীষণ খেয়ে কাশতে লাগলো। তুষি লজ্জায় মুখ তুলে আর হাসতে পারলো না, চোখ খিচে বন্ধ করে রাখলো। তার ইচ্ছে করছে মাটি খুঁড়ে নিচে ঢুকে যেতে। কি লজ্জা, কি লজ্জা! নূরজাহান বড় বড় চোখ করে একবার তুষির দিকে আর একবার তুষারের দিকে তাকালো। এখনো রাহা মুখ বন্ধ করেনি, এক সুরে বলেই যাচ্ছে, পাপ্পি দিয়েছে, আমি পাপ্পি খাবো আম্মু। ভাইয়া আমাকেও পাপ্পি দাও, আদর করো। শেষে আন্টি পরিস্থিতি সামলাতে রাহাকে কোলে নিয়ে নূরজাহানকে বিদায় জানিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ালে রাহা জোরে উচ্চ শব্দে কেঁদে দেয়। একদম গলা ফাটিয়ে কেঁদে কেটে একাকার হয়ে বলে, ভাইয়া আমি যাবো না, পাপ্পি না দিলে যাবোই না। আপুকেও শুধু কেন আদর করবে? আমিও অনেক আদর চাই, না দিলে সবাইকে মাপবা। ভাইয়া আমাকেও পাপ্পা দাও। ভ্যা ভ্যা করে কেঁদে কেটে খুব কষ্টে আন্টি তাকে নিয়ে গেল। তুষার হুড়মুড় করে রুমে প্রবেশ করে 101 গালি দিল রাহিকে। বলল, শালির ঘরে শালি, এত করে রুমে বুঝিয়ে আসলাম বজ্জাতে, তখন কি নিষ্পাপ সেজেছিল। ছোট মাথায় এত কুবুদ্ধি নিয়ে কিভাবে ঘুমায় বাপ। শালি সাদে কি আর বলি, নারী জাতি মানেই আতঙ্ক। সবার সামনে দিল তো সব মান সম্মান শেষ করে। তুষি সেই যে মাথা নিচু করে দাঁত দিয়ে নখ করছে, তার হিসাব নেই। কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে। মুখ তোলার জন্যই সে আর মামির সামনে বসে থাকতে পারলো না।
আস্তে ধীরে চোরের মতো উঠে দিল ভোদর। তুষির অবস্থা দেখে নূরজাহান আর হামিদা উচ্চস্বরে হেসে দিলেন। ছেলে মেয়ে দুটোর মুখে একদম দেখার মতো হয়েছে। শেষে কিনা এই পুচকুড়া হাসা ফাঁস করে দিল, দুজনকে নাস্তানাবুদ করে ছাড়লো। তুষার সন্ধ্যায় চায়ের দোকানে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে। বিকেলের পরে সেই যে বাসা থেকে বের হয়েছে আর ফেরার নাম নেই। ইচ্ছে করেই সে আজ অনেক রাত করে বাড়ি ফিরবে, মা যতই ফ্রি থাকুক। ছেলে মায়ের কাছে তবুও চুমুর ব্যাপারটা খুবই লজ্জার, তাই তুষারও ভাবছে আজ আর মায়ের সামনে যাবে না। বন্ধু তৌসিফের সাথে আড্ডা দিতে দিতে বলল, সিয়াম নাকি বিয়ে করে নিয়েছে, ঘটনা কি সত্যি? তৌফিক বেশ আরাম করে চায়ের কাপে চুমুক দিল, এরপর হালকা ঢোক গিলে উত্তর দিল, ঘটনা সত্যি। মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছিল, তাই পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। প্রথম প্রথম কেউ রাজি ছিল না, এখন সবাই রাজি। কথা শেষ করে হাসতে হাসতে তৌফিকের পিঠে ধড়াম করে তুষার দিল এক চাপড়। তৌফিক বসে নেই, নিজেও দুটো তুষারের বাহুতে কিল দিয়ে তবেই শান্ত হলো সে। এরপর তুষারের উদ্দেশ্যে বলে, তারপর কি হলো? তুষার গলা খাকারি দিয়ে বলে ওঠে, তারপর আর কি, শালাই তখন আমাকে বলে, জানিস সিয়াম সর্বনাশ করে ফেলেছে, একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। তুই বল, এটা কি ঠিক হলো? আমাদের কাউকে কিছু না জানিয়ে এভাবে পালিয়ে যাওয়ার কোনো মানে হয়? অন্তত ওর শালিটালি আছে নাকি আমাদের জানিয়ে তারপর যেতে পারতো। ওর ওরকম অহেতুক কথায় ঘুমে চোখ ভীষণ জ্বালা করছিল আমার। কয়েকটা ইচ্ছে মতো গালি দিয়ে তবেই আমি ফোন রেখে দিলাম। তৌসিফ হাসতে হাসতে তুষারের গায়ে ঢলে পড়ল। তুষার বিরক্ত হয়ে জোরে সোরে মাথায় চাটি মেরে বলল, ওই বাল দূরে যা, এভাবে মেয়েদের মতো তুই গায়ে পড়ছিস কেন শালা? এরপর তুষার চায়ের কাপটা দোকানে রেখে উঠে দাঁড়িয়ে বলে, মামা বিলটা তৌফিক দিব, আমি এখন বাসায় যাবো। ওই তৌফিক, তুই বিল দিয়া দিস। গেলাম আমি শালা। তৌফিক অনেক ডাকলেও তুষার নাগাল পাওয়া যায়নি। রাতে হামিদা বেগমকে বিছানা করে দিয়ে নূরজাহান বলল, মা, তুষারের বিয়েটা দিয়ে দিলে কেমন হয় বলো তো? ওষুধ খেয়ে পানির গ্লাসটা টেবিলে রাখতে রাখতে জবাব দিলেন হামিদা বেগম, ওরে এখন মেয়ে দিব কে? তাছাড়া তুষার এখনো পড়াশোনা করছে, পড়তে থাকুক, চাকরি ছাড়া কেউ মেয়ে দিব না। মা, তুমি জানো না ওলা আমার তুষির জন্য পাগল। তোমার কি মনে হয় ওরে ছাড়া অন্য কোথাও বিয়ে করব? তাইলে আমি আর কি কমু? মেয়ে রাজি থাকলে আতিকুরের সাথে কথা বল, আজাদরে নিয়ে বিয়ের কথা বলতে যা। তুষিরে নাতবউ করতে আমার কোনো অসুবিধা নাই। মেয়েটা ভীষণ লক্ষ্মী শান্ত স্বভাবের, তবে দেখিস তোর বাদর ছেলে মেয়েটারে যেন কষ্ট না দেয়। হামিদা বেগম কথাটা বলেই শুয়ে পড়লেন। বয়স হওয়ার ফলে তেমন রাত জাগতে পারেন না। নূরজাহান মশারি টাঙিয়ে মায়ের পাশে বসে বলল, আমিও ভাবছি আজ তোমার জামাইকে বলবো বিয়ে না হোক, অন্তত কাবিন করে রাখাই যায়, তাই না? তুষারের ব্যাপার তুমি ভেবো না মা। জানো, আমি আমার ছেলেকে চিনি, খুব ভালোবাসি তুষিকে। হয়তো একটু ঘাড় থেরা, তবু মনটা ভীষণ ভালো। মায়ের সাথে গল্প করে করে প্রায় 10টা বেজে গেল। নিজের রুমে গিয়ে ভাবলো আজাদ সাহেবের সাথে এই বিষয় নিয়ে কথা বলবে। ধীর গতিতে রুমে প্রবেশ করে দেখতে পেলেন আজাদ হোসেন অফিসের ফাইল ঘাটাঘাটি করছে। নূরজাহান বিছানায় হেলান দিয়ে আরাম করে বসে আছে। শুনো না, একটা কথা ছিল। আজাদ হোসেন ফাইলের দিকে চোখ রেখেই জবাব দেয়, বলো কি বলবে, শুনছি আমি। এইভাবে কথা বলা যায়? তোমার মন তো এখন কাছে, আমি কিছু বললে ঠিকঠাক তোমার মাথায় ঢুকবে না। নূরজাহান একটু অভিমান মিশ্রিত গলায় কথাটি বলল। আজাদ হোসেন বুঝতে পারে দীর্ঘশ্বাস ফেলে নিজেও বিছানায় বউয়ের সামনে এসে বসলেন। এরপর বললেন, নূর, এবার বলো কি এত জরুরি কথা? স্বামীর মুখে নূর ডাক শুনেই মন শীতল হয়ে আসলো। অভিমান ভেঙে নরম গলায় উত্তর দিল, বলছিলাম যে তুষারের বিয়ের কথা। দু ভ্রু কুচকে বিস্ময় হয়ে আজাদ হোসেন বলে, কি এখন এসব কি ভাবো? আতিক ভাই কি বলেছে মনে নেই? আর মেয়েটারও বিয়ের বয়স হয়নি। আহা, আগে শুনো না। আমি আর তুমি ভাইজানের সাথে আগে কথা বলেই দেখি। বিয়ে না হোক, কাবিন করে আমরা রাখতেই পারি। তাছাড়া ভালোভাবে বুঝিয়ে বলে রাজি হতেও তো পারে, তাই না? তুমি যা ভালো মনে করো তাই করো, হলে ভালোই হয়। মেয়েটা কয়েকদিন এখানে থেকে কি সুন্দর বাড়িটা মাথায় করে রেখেছে। সব সময় যদি আমার কাছে থাকে তবে আমি হব সবচেয়ে খুশি।
মুখে মিষ্টি হাসি নিয়ে আজাদ হোসেন তৃপ্তি করে বললেন। নূরজাহান মুখ বাঁকিয়ে একটু ঢং করে বলে, শুধু তুমি একাই বুঝি খুশি হবে আর আমি অন্য মামির মতো অত্যাচার করব, মুখ বাঁকাবো? ও সরি শাশুড়ির মতো। হুঁ হুঁ করে আজাদ হেসে উঠল। বউয়ের মাঝে মাঝে কি হয় সে নিজেও জানে না। মনে হয় এই বুঝি সেই মিষ্টি সময়ে ফিরে গেছে। হঠাৎ করেই নূর বিয়ের পর যেমন বাচ্চাদের মতো বায়না করতো, অভিমান করতো, ঠিক তেমন হয়ে যায়। এভাবে হাসতে দেখে দামরা বেটা বলেই হনহন করে তুষির রুমে চলে গেল নূরজাহান। রুমে এসে তিনি দেখতে পেল তুষি টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়ছে। হালকা হেসে তুষির দিকে এগিয়ে গেল তিনি। এরপর মাথায় হাত বুলিয়ে আদর করে পাশের চেয়ারে বসে বলল, কিরে এখনো ঘুমাসনি কেন? আমি আরো ভাবলাম হয়তো তুই ঘুমিয়ে কাঁদা। মামির সামনে তুষি বেশ লজ্জা করছিল, তবুও কাচুমাচু করে রিনরিনে কণ্ঠে উত্তর দেয়, কোচিংয়ের পড়াগুলো শেষ করছিলাম মামি, একটু পরেই ঘুমাবো মামি। মামি থেকে মা বলা শুরু করবি কবে? তুমি যখন বলতে বলবে। পড়ার তালেই মুখ ফসকে কথাটা বলে ফেলে তুষি। যখন মামির কথা বুঝতে পারলো চমকে নূরজাহানের মুখের দিকে তাকালো, দেখলো মিটিমিটি হাসছে তিনি। তুষি লজ্জায় সারা শরীর আড়স হয়ে আসলো, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। চোখ বন্ধ করে দাঁত দিয়ে কলম কামড়াতে লাগলো তুষি। নূরজাহান তুষির অবস্থা বুঝতে পেরে মুখে হাত বুলিয়ে বলল, হয়েছে অনেক পড়া, এবার চল তুই আর আমি মিলে আজ জমিয়ে সিনেমা দেখব। মাথা তুলে একবার তাকিয়ে আবার নিচু করে ফেললো তুষি। এরপর কণ্ঠ খাদে এনে বলে, টিভিতে তো ভালো সিনেমা হয় না মামি। আরে কে বলেছে টিভিতে দেখবো? চল তুষারের পিসিতে ওয়াইফাই কানেক্ট করা আছে। এই বনমানুষের সামনে গেলেই এখন তুষির ভয় হয়, ভীষণ রকমের ভয়। তার উপর মামি অফার দিচ্ছে বাঘের গুহায় যেতে। শুকনো গলা ভিজিয়ে নূরজাহানের দিকে তাকিয়ে বলল, মামি আমি ঘুমাবো, ভীষণ ঘুম পেয়েছে, তুমি যাও প্লিজ মামি। ঢং করিস আমার সাথে? তোদের ক্লাস আমি সেই 20 বছর আগেই পার করে এসেছি, চুপচাপ আমার সাথে আয়। কথাটি বলেই তুষির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তুষারের ঘরে। এরপর পিসি চালিয়ে বিছানায় আরামে বসে দুজনে সিনেমা দেখায় ব্যস্ত হয়ে পড়ল। প্রথম প্রথম ঘুমের তালবাহানা দিলেও পরে তুষি নিজেই বেশি লাফালাফি করছে। ঘণ্টাখানিক পরে তুষির সিনেমা শেষ হতে না হতেই ঘুমিয়ে পড়ল। নূরজাহান সিনেমা শেষে তুষিকে ডাকার জন্য ফিরে তাকাতেই দেখতে পেল সে ঘুমিয়ে কাদা। অনেক ডাকাডাকির পরেও যখন তুষি উঠল না, শেষে ফুস করে নিঃশ্বাস ফেলে সব ঠিকঠাক করে রুমে বাতি নিভিয়ে নিজের রুমে চলে গেল। অনেক রাত করে বাসায় ফিরে চুপি চুপি তুষার নিজের রুমে প্রবেশ করলো। রুমে তখন আবছা অন্ধকার। বড়সড় দম নিয়ে ফোন ঘড়ি টেবিলের উপরে রেখে সামনে তাকাতেই তুষারের নজর বিছানার কাছে যেতেই দুই ভ্রু আপনা আপনি ভীষণ রকম কুঁচকে গেল। জীবনেও তো ওর রুমে কোনো মেয়ের চুল পরিমাণও চিহ্ন পাওয়া যায় না, আর আজ আস্ত একটা মেয়ে মানুষ, তাও আবার বিছানায় বেঘরে ঘুমাচ্ছে। তুষারের মনে মনে একটা কথাই আসলো, বিয়ের আগে আমার রুমে মেয়ে আসলো কোথায় থেকে? এটা কি স্বপ্ন না বাস্তব? বাস্তব হলেও নিশ্চিত কোনো ভয়ঙ্কর পরিটরি হতে পারে। শেষে কি না আমার বউয়ের জিনিসে পরীর নজর পড়ল। এসব ভাবতে ভাবতে ধীর পায়ে এগিয়ে এলো। বিছানার অতি নিকটে আসতেই দেখতে পেল অনাকাঙ্ক্ষিত সুন্দর এক দৃশ্য। তুষি ঘন ঘন শ্বাস নিয়ে ঠোঁট দুটো হালকা ফাঁকা করে আয়েশ করে ঘুমাচ্ছে। এই মুহূর্তে তুষারের মনে হচ্ছে আকাশের কোনো এক টুকরো মেঘ তুষির মুখের চারপাশে লেপ্টে আছে। ঘন ঘন নদীর তীব্র স্রোতে শাঁসা শব্দর মতো তুষির নিঃশ্বাসের আওয়াজ তুষারের কানে বাজছে। ভাবনার মাঝে পা টিপে টিপে তুষির মাথার কাছে গিয়ে বসে এক ধ্যানে মুখপানে তাকিয়ে থাকলো। নিজের জ্বলন্ত চোখ জোড়া দিয়ে তুষির সারা মুখে পরফ করতে লাগলো। আলগা ঘন কালো চুল, ছোট কপাল, ঘন পল্লবের দুইটি চোখের পাপড়ি, চিকন নাক, কমলার কোয়ার ন্যায় ঠোঁট আর গলার মাঝ বরাবর কালো তিল। আস্তে করে আলতো হাতে তুষির গলায় সেই কালো তিলটাকে স্পর্শ করলো তুষার। ঠোঁট জোড়া আলগা করে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে তুষি। একরকম এলোমেলো হয়ে ঘুমানো দেখে তুষারের মনের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। মাথায় ভন ভন করে। নিজেকে অনেক সামলে তুষির মুখের কাছে ঝুঁকে রইল। তুষির ঘুমের ঘোরেও মনে হলো কেউ অতি নিকটে তার দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। মুহূর্তেই ওর ঘুম ছুটে যায়। অন্ধকারের মধ্যেও হালকা চোখ চেয়ে দেখতে পাই এটা তার আর কেউ নয়, তার তুষার ভাই। ভয়ে টুপ করে আবার চোখ বন্ধ করে ঘুমের ভাব নিয়ে শুয়ে থাকে। তুষির মনে হয় এই বুঝি ধরা পড়ে গেল। ভয়ে ভয়ে দোয়া দরুদ পাঠ করে ওভাবেই পড়ে থাকে। কখনো মনে হয় মাথা ভীষণ চুলকাচ্ছে,
গায়ের জামাটা বোধহয় সরে গেছে। এই যা, ওড়নাটা ঠিক আছে তো? তুষার ভাই ভুলভাল কিছু করে ফেলবে না তো? এত রাতে তুষির রুমেই বা কি করছে? তৎক্ষণাৎ তুষির মনে পড়ে যায় সে নিজেই তো বাঘের গুহায় পা রেখেছে। অনেক সময় মাথা চুলকানোর পর এবার আর সহ্য করতে পারলো না। ঘুমের ভাব করেই মাথা চুলকে অন্য পাশে হয়ে শুয়ে পড়ল সে। তুষির মাথায় চারপাশ থেকে ভালোভাবে চুল নিয়ে চারপাশে পেঁচাতে লাগলো তুষার। অনেকক্ষণ ধরে পেঁচিয়ে পেঁচিয়ে অবশেষে ঢিলে ঢালা বিনুনি করতে সক্ষম হলো। তখনই তুষি চোখ খিচে বন্ধ করে রেখেছে। ভাইয়ের হৃদস্পন্দনের বেগ দ্রুত থেকে দ্রুত হচ্ছে। প্রায় কিছুক্ষণ পর তুষি অনুভব করে নিজের কপালে ভালোবাসার পরশিকে দিচ্ছে কেউ। এরপর নাকে নাক ঘষে হালকা কামড় দিয়ে কানের কাছে মুখ নিয়ে তুষার বিড়বিড় করে বলে, তুষু চন্নি, তুই কি ঘুমাস নাকি আমাকে খুন করার তালবাহানা খুঁজিস? জানিস এই মুহূর্তে ভেতরের আমিটা বড্ড বেসামাল করে তুলছে। ইচ্ছে করছে টুস করে তোর টমেটোর মতো গাল দুটো গিলে খেয়ে ফেলি। তোর সব সাধারণ জিনিস আমার কাছে অসাধারণ কেন মনে হয় বলতে পারিস? এই যে এখন ঘুমাচ্ছিস, এদিকে আমার হৃদস্পন্দন থমকে গেছে। মনে হচ্ছে এই বুঝি অ্যাটাক ফ্যাটাক করে বসি। তুষু চুন্নিরে বিয়ের আগেই যত পারিস ঘুমা, তারপর সব কিছু শোধ তুলব। হাজার হাজার রাত একটু ঘুমাতে দিব না। কি সৌভাগ্য রে তোর, বিয়ের আগেই জামাইয়ের রুম দখল করে ঘুমাস। থাক ঘুমা, আমি যাচ্ছি। কথা শেষে করেই টপাস করে আবার গালে চুমু খেলো তুষার। এরপর দ্রুত বিছানা থেকে সরে অন্য রুমে চলে গেল। তুষারের চলে যাওয়ার শব্দ পেয়ে ধপ করে শোয়া থেকে উঠে বসে তুষি। মাদকের ন্যায় কথাগুলো এখনো ওর কর্ণদয়ে বাজছে। কান দুটি লজ্জায় ঝাঝা করে উঠল তার। কম্পিত স্বরে খুব কষ্ট করে বলল, ছি তুষার ভাই, তুমি এত নির্লজ্জ কেন? নির্লজ্জ তুষার ভাই, নির্লজ্জ নির্লজ্জ নির্লজ্জ। আমি খুব বুঝতে পেরেছি, এই নিষ্পাপ মেয়েটাকে না মারা পর্যন্ত তুমি ক্ষান্ত হবে না। লজ্জায় মুখ ঢেকে বড় করে শ্বাস নিয়েই হঠাৎই চুলের কথা মনে পড়ে গেল তুষির। পিঠ থেকে এক টানে চুলগুলো সামনে আনতেই দেখতে পেল কেউ খুব যত্নে অতি মনোযোগ সহকারে বিনুনির ফিতের করে দিয়েছে। সহকারে বিনুনি করে ফিতার জায়গায় ছেলেদের হাতে পরা রাবার দিয়ে বেঁধে দিয়েছে। আচমকায় তার ঠোঁটে ভালোবাসার হাসি ফুটে উঠল। চোখগুলো খুশিতে চিকচিক করে ওঠে। মনে হলো মুক্ত আকাশে উড়ে বেড়াতে। মনের মাঝে ভালোবাসার শিহরণ বয়ে গেল। রাতগুলো তার নিজস্ব কল্পনায় তুষারকে নিয়ে ভেবে কাটিয়ে দিল তুষি। কখনো তুষার হয় প্রেমিক পুরুষ, তার কোলে মাথা রেখে তুষিকে নিয়ে হাজার হাজার কবিতা লেখে। আবার সে তুষারের দিকে অরূপ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এভাবেই কল্পনায় অবিচ্ছিন্নভাবে সময় পার করে দেয় হাজারবার বহুবার। আমিনা বেগম দুপুরের দিকে নূরজাহানের ফোনে কল করলো। ফোন কানে দেওয়ার সাথে সাথে আমিনা বেগম সবার টুকটাক খোঁজ খবর নিয়ে বলল, ভাবি তুষি তো অনেক দিন তো হলো ওখানে থাকলো, এবার পাঠিয়ে দাও আমার কাছে। এদিকে তুষির রুমে গেলে আমার দম বন্ধ লাগে। তানা চলে যাওয়ার পর তুষিও যদি দূরে থাকে তাহলে আমি আর নিঃশ্বাস নিতে পারি না। তুমি যে করেই হোক আজ পাঠিও। বুকের ভিতর কষ্টগুলো চাপিয়ে ধীরগতিতে কথাগুলো বললেন তিনি। তাদের বাচ্চাদের মতো কথা শুনে নূরজাহান হেসে হেসে জবাব দেয়, তানহার মতো তো তুষিকেও একদিন অন্যের ঘরে পাঠাতে হবে। তখন কি করবে ননদিনী? তুমি বরং এখন থেকে একা থাকার অভ্যেস করো। না না, তুষিকে আমি বিয়েই দিব না। এই কয়েকদিনে আমি বুঝেছি, যতই বকাবকি করি না কেন তবুও মেয়েটা আমার চারিপাশেই ঘুরঘুর করে। নূরজাহান সোফায় আরাম করে বসে উত্তর দেয়, মেয়ের মা হয়েছ বোন, এসব তো মেনে নিতেই হবে। আর শুনো, আমি তুষারকে বলি বিকেলের দিকে নিয়ে যেতে। তুষি খাওয়া দাওয়া করেই এখন একটু ঘুমিয়েছে। তুষার কোথায়? ছেলেটার কি ফুপির কথা মনে পড়ে না? দুজনে মনে হয় তোমাকে খুব জ্বালাচ্ছে, তাই না? তুষি তো সুযোগ পেলেই মাথার উঠে বসে। পড়াশোনা তো একেবারে চাঙ্গে পাঠিয়ে বসে আছে, তা আমি জানি। মুচকি হেসে জবাব দেয় নূরজাহান, তুষির মতো শান্ত মেয়ে হয় ননদিনী? তুষি আমাকে একটুও জ্বালায়নি, বরং তোমার ভাতিজাই ওর পিছু সারাক্ষণ পড়ে থাকে। মেয়েটাকে এই কাদায়, আবার এই দুজনে তর্কাতর্কি শুরু করে দেয়। তুষারের মতো ঘাড়তারাকে একমাত্র তুষি ঠিক করতে পারবে। নূরজাহান ফিক করে হেসে কথাটি বলে। ফোনের ওপাশ থেকে আমিনা বেগমও হেসে দেয়। এরপরে আবারও নানান কথা দুজনে বলতে থাকে।
কেউ কখনো দেখে বলতে পারবে না তার ননদ ভাবি সবসময় একদম দুই বোনের মতো একজন আরেকজনের পাশে থেকেছে। অনেকক্ষণ কথা বলে আমেনা বেগম ফোন রেখে দেয়। নূরজাহান তাকে আশ্বাস দিয়েছে তার আদরের ছোট মেয়েকে তুষার বিকেলেই দিয়ে আসবে। আমেনা বেগমের এই কথা শাস্তি নিঃশ্বাস ছাড়ল। তুষি যাওয়ার পর বাড়িটা প্রায় মৃত্যুপুরীর মতো হয়ে গিয়েছে। তুষি থাকলে বাড়ি সবসময় মাথায় করে রাখে, সারাদিন খিলখিল করে হাসে, নয়তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়ায়। নিজের আদরের ভাতিজির জন্য আজ নানান রকম রান্না করছে আমেনা বেগম। নিজে বেড়ে খাইয়ে তবেই তিনি শান্তি পাবে। কত মাস পর ছেলেটা যে বাসায় আসবে ভাবলেই আমেনা বেগম খুশিতে চোখ দুটো চকচক করে ওঠে। তুষার বাইরে ছিল, তুষিকে পাঠাতে হবে বলে নূরজাহান ফোন করলো তুষারকে। ফোন দিয়ে বাসায় আসার জন্য তাড়া দিল। ছেলেটা এত বাইরে বাইরে ঘুরে বেড়ায় কেন? কয়েকদিনের জন্য আসে মায়ের কাছে, একটু বসতে পারে না? তাই তিনি তুষারকে ইচ্ছে মতো ঝাড়লেন। এরপর চিল্লিয়ে বলল, এই তোর সমস্যা কি? বাসায় থাকলে কি মন পুড়ে ছাই হয়ে যায়? আমার কাছে বসে যে 2-4টা ভালো মন্দ কথা বলবি তাও তো না। যখন এই টাঙ্গাইলে আসিস সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডাবাজি। তুই খালি আজ বাসায় আয়। কি ভেবেছিস বড় হয়ে গেছিস বলে গায়ে হাত তোলাতুলি হবে না? আজ পিটিয়ে পিঠে ছাল তুলে ফেলবো। বেয়াদব, আয় তুই বাসায়। মায়ের কথায় তুষার দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আম্মাজান রাগ করো কেন? আসছি বাবা, আসছি। এত তাড়া কেন তোমার? আজ আমার বাবার জন্য বেশ কষ্ট হচ্ছে। মানে তোর বাবার জন্য কষ্ট হবে কেন? বাদ দাও আম্মা, কিছু না, আমি আসছি, ফোন রাখো। নূরজাহান ফোন রেখে তুষির রুমে গিয়ে দেখতে পেল উপন্যাসের বই নিয়ে এক ধ্যানে বসে আছে। তার পাশে বসে নূরজাহান বলে, পাঠ্য বই ছাড়া বাদ দিয়ে এসব নিয়ে বসে আছিস কেন? আজ তুই এ বাসায় বলে কিছু বললাম না, কিন্তু বাসায় গিয়ে যেন না শুনি তুই ঠিকমতো পড়ছিস না, ফাঁকিবাজি করছিস। রেডি হয়ে নে, একটু আগে তোর মা ফোন করেছিল, যেতে বলেছে। প্রাইভেট কোচিং নাকি বাদ যাচ্ছে। তো স্যার আমিনাকে ফোন করে বলেছে এখন থেকে নিয়মিত ক্লাস যেতে। বাসার কথা মনে হতেই চট করে হাতের বইটি পাশে রেখে হালকা দুই ভ্রু কিঞ্চিত করে তুষি বলল, মামি এখন আমি যাব। আম্মু কেমন জানি যাওয়ার কথা আগে বলে রাখতে পারে না, কখন ফোন করেছিল। আর মামা তো বাসায় নেই, কে আমাকে নিয়ে যাবে? কেন, তুষার নিয়ে যাবে। আমি ওকে ফোন করে আসতে বলেছি। তাছাড়া তোর মাও তুষারের কথা বারবার বলছিল, তাই ভাবলাম ওই নিজেই যাক। এখন তোর কি কোনো সমস্যা তুষারের সাথে গেলে? তুষারের কথা শুনে মনে মনে ভীষণ ভালো লাগা কাজ করলো তুষির। তবে এসব কি মুখে বলা যায়? মামির সামনে তুষি কিভাবে বলবে? সে যদি সাথে যায় তবে কোনো সমস্যা নেই, শুধু ওই বন মানুষকে একটু চুপ করে থাকতে বললেই হবে। ফুপি বাড়ি গিয়ে এসে তো আবার আহ্লাদি হয়ে যায়, এমনভাবে ফুপিকে পটিয়ে ফেলে যার জন্য তুষির হাজারটা কথা শুনতে হয় তুই বড় ধরনের বেয়াদব। তুষি মামির দিকে তাকিয়ে মিনমিনি কণ্ঠে উত্তর দেয়, না মামি, সমস্যা হবে কেন? শুধু তোমার ছেলেকে বলে দেবে আমাকে যেন না খেপায়, তাহলে কিন্তু খুন খারাপি কিছু একটা হয়ে যাবে। গাল দুটো ফুটিয়ে ঠোঁট উল্টে কথাটি বলল তুষি। নূরজাহান হেসে ওঠে তুষির থুতনিতে 2 আঙ্গুল রেখে বলে, আচ্ছা বলে দিব। তা আর কি কি শিখিয়ে পড়িয়ে দিতে হবে আমার ছেলেকে? তুষি বুঝতে পারলো এবার নূরজাহান মজা নেওয়ার জন্য তুষিকে লজ্জা দিবে। তুষি লজ্জা লজ্জা মুখে কষ্ট শক্ত করে জবাব দেয়, মামি তুমি কি যাবে? যাও বলছি। উচ্চস্বরে হেসে নূরজাহান রুম থেকে বের হতে বলে, যাচ্ছি, কিছু বললেই তো নুইয়ে পড়িস। বড় হ তাড়াতাড়ি, আর আমার কাছে একেবারে চলে আয়। আজ যেতে দিচ্ছি বলে ভাবিস না, কয়েকদিন পরেও যেতে দিব। যাওয়ার নামই নিলে একদম দড়ি দিয়ে বেঁধে রাখবো। তুষি মামির কথার আগা মাথা না বোঝার কারণে তেমন কোনো পাত্তা দিল না। ব্যাগ বই সব গুছিয়ে রেডি হয়ে নিল। এদিকে তুষার এসে দেখলো তুষি সব কিছু নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। এভাবে ওকে দেখে ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। মনে মনে ভাবলো, এই ফুপিকা বাচ্চি এইভাবে সংসেজে বসে আছে কেন? যাচ্ছে কোথায়? তবে মুখে বলল, কিরে বেয়াদব, কোথায় যাচ্ছিস? নূরজাহান রুম থেকে বের হয়ে তুষির আগেই তুষারের কথার জবাব দেয়, তোর ফুপি ফোন করেছিল, আজই তুষিকে নিয়ে যেতে বলেছে, তাই তুই এখন ওর সাথে যাবি। তুই নাকি একমাত্র ফুপির কথা মনে করিস না, সেই নিয়েই কত কান্না করেছে আমেনা।
তুষার এমন কথায় হাঁ হয়ে যায়। চরম বিস্মিত হয়ে বলে, কি বলো? তুষু আজ চলে যাবে? কিন্তু কেন? নূরজাহান হাসে। তুষি মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরে বসে রইল। হামিদা বেগম হেসে নরম গলায় বলে, কেন রে নানু ভাই, তুষিকে কি সারা জীবন রেখে দিতে চাস? তাহলে তো একটাই উপায়, বিয়ে করে চিরদিনের জন্য নিয়ে আয়। বুড়ি, তুমি মুখ বন্ধ করো, পারলে তো তাই করতাম। তুষির মুখ চুপসে নিচের দিকে তাকিয়ে বসে রইল। কিভাবে পারে এই জঙ্গলিভূত মুখে লাগামহীন কথা বলতে? এবার তুষার ওর দিকে দৃষ্টি নিক্ষেপ করে জবাব দেয়, আয় জলদি, দেরি হয়ে যাবে। গুটি গুটি পায়ে নূরজাহান আর হামিদা বেগমকে বিদায় দিয়ে বের হলো। যাওয়ার সময় হামিদা আদর করে বলল, পরের বার এসে যেন তোকে নাতবউ রূপে দেখি, এই বুড়িটার ইচ্ছা পূরণ করিস। তুষি কপট রাগ দেখিয়ে বলে, বাজে কথা বলো না তো নানু, গেলাম আমি। দোয়া করো পরীক্ষা যেন ভালো মতো দিতে পারি। এরপর গাড়িতে উঠে পড়ে তুষি। সিএনজিতে আরো ছেলে আছে বিধায় তুষার পেছনেই বসলো। তুষির সাথে গাড়ি চলছে নিজ গতিতে। তুষি এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই কয়দিনে তুষারের সাথে কাটানো দুষ্টু মিষ্টি স্মৃতি। এসব ভাবতে ভাবতেই পাশ ফিরে দেখতে পায় তুষার ওর দিকে এক দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। চোখে চোখ পড়ায় লজ্জায় আবার বাইরে ফিরে তাকায়। হুট করে তুষি অনুভব করলো তার কানের কাছে কারো গরম নিঃশ্বাস উপচে পড়ছে। ঢোক গিলে ধীরে ধীরে তুষারের দিকে ফিরতেই বাম হাতে শক্ত করে ওর কোমর চেপে ধরলো তুষার। এরপর কানে কানে ফিসফিস করে বলে, হুশ, যেভাবে আছিস ওভাবেই থাক, একটু নড়াচড়া করবি না। তুষি এভাবে শক্ত হাতের দখলে থাকতে পারছে না। বুক ধড়ফড় শুরু হয়ে গেল। নিজের অজান্তেই তুষির বাম হাত কোমরে রাখা তুষারের হাত ওপরে চলে গেল। এরপর তুষারকে কিছু বলার আগেই পুনরায় তুষার নরম স্বরে বলে, নানু যা বলল, এটা যদি সত্যি হয়ে যেত তাহলে কেমন হতো সুইটহার্ট? সুইটহার্ট কথাটা শুনে মনে হচ্ছে এই বুঝি তুষি অজ্ঞান হয়ে যাবে। মাথাটা কেমন ঝাঝা করছে, কেমন গরম হয়ে ধোঁয়া বের হচ্ছে রীতিমতো। অনেক কষ্টে অস্পষ্ট স্বরে বলে ওঠে তুষি, ছাড়ো তুষার ভাই, সবাই দেখে ফেলবে। মুহূর্তে এই চোখ বড় বড় করে বলে তুষার, কি বলিস? সত্যি সবাই দেখে ফেলবে? হাই হাই, দেখো সবাই কিভাবে তুষির ইজ্জত লুটে নিল এক নাদান ছেলে।